জল জমে যাচ্ছে, এক্ষুনি একটা পাম্প বসিয়ে জলটাকে বড় করো। কিন্তু জল তো সামনের বছরও জমবে। তুমি ওখানে কি একটা পার্মানেন্ট ড্রেনেজ সিস্টেম নেটওয়ার্কের ভেবেছো? মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করতে নাকি বুদ্ধবাবুর সাথে কাজ করতে ইজি হয়েছে, মানে কোনটা ইজি লেগেছে আপনার? দুজন দু ধরনের। বুদ্ধবাবু অত্যন্ত সজ্জন ইন্টেলেকচুয়াল ছিলেন, ওনাকে ভীষণ কাজের মানুষ হিসেবে আমি দেখেছি। ওনাকে যারা ঘিরে ধরলো আমরা আর অ্যাক্সেসই পেতাম না। স্মার্ট সিটিতে 4টে শহর হওয়ার কথা ছিল, কোনো অজ্ঞাত কারণে আগের সরকার মাত্র একটিকে বেছে নিল। একেবারে টোটাল ব্যাচকে ব্যাচ পাল্টে দিত। মানে একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো তো হোল সেট অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হোল সেট অফ সেক্রেটারি সব চেঞ্জ হয়ে গেল। আরবানাইজেশন বাড়ছে, গ্রাম থেকে শহরে লোকে আসছে, অন্যভাবে দেখলে শহরটা বড় হচ্ছে, সেই রেটে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে না। আমাদের দূরদর্শিতার অভাব। সেই শহরকে উপেক্ষা করা হয়েছে দশকের পর দশক। 15 বছরকে দোষ দিলে এটা অন্যায় হবে। এটা এই অবক্ষয়টা শুরু হয়েছে ওই জবে থেকে কম্পিউটার ঢুকতে দিলাম না আমরা, এই 70-এর মাঝে এটিআইতে আমি নিজের চোখে দেখেছি কম্পিউটারের বাক্স নেমে এসছে ট্রাক থেকে, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের চাকরি চলে যাবে, কম্পিউটার ঢুকতে দেবো। নমস্কার, পডকাস্ট বাই রেনেসার আরও একটা এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত। আমি রেনেসা আপনাদের সঙ্গে। আজ আমরা আলোচনা করব খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে। বাংলা কি তার ধৃত গৌরব আবার ফিরে পাবে? বাংলার শহরগুলো এই দেশের অন্যান্য যে উন্নত শহরগুলো রয়েছে সেই শহরগুলোর মতো হয়ে উঠতে পারবে? মানে বাংলা কি তার পুরনো যে গরিমা ছিল সেটা আবার ফিরিয়ে আনতে পারবে? সরকার বদল হয়েছে, বাংলাতেই এই কলকাতার পাশেই নিউ টাউন রয়েছে, দেশের একাধিক স্মার্ট সিটির মধ্যে যা কিন্তু অন্যতম। কলকাতা কি আবার নিউ টাউনের মতো হতে পারবে? বা কলকাতা ছাড়াও এই বাংলার আরও যে সমস্ত শহরগুলো রয়েছে সেখানেও কি উন্নয়নের জোয়ার বয়ে আনা যাবে? যে কথা বলা হতো যে বাংলাকে লন্ডন করার একটা স্বপ্ন দেখা হতো, সেই স্বপ্ন আদতেই করা যাবে। আর এটা বলবার জন্য আজ আমি আমার স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি শ্রী দেবাশিস সেনকে, প্রাক্তন আইএএস। তবে তার একটা আরও ভালো পরিচয় রয়েছে, তিনি আমাদের নিউ টাউনের রূপকার। শুধু তাই নয়, তিনি অ্যাডিশনাল চিফ সেক্রেটারি হিসেবে কাজ করেছিলেন আইটি ডিপার্টমেন্টে। বহু সফল স্বপ্নের রূপকার তিনি। তাই আজ যখন নতুন করে আমরা স্বপ্ন দেখছি, তাকেই আমরা আমাদের স্টুডিওতে নিয়ে এসেছি কিছু বলবার জন্য। দেবাশিস বাবু, আপনাকে স্বাগত। কেমন আছেন আগে বলুন। ফ্যান্টাস্টিক, খুব ভালো। রিসেন্টলি আপনি দিল্লি গিয়েছিলেন কোনো কাজে? দিল্লিতে গিয়েছিলাম এবং বেসিক্যালি আমার ছেলে ওখানে থাকে, কিন্তু সেই সঙ্গে একটা খুব সুন্দর প্রতিষ্ঠান, একটা থিঙ্ক ট্যাঙ্ক দেখে এলাম, বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন। বেশ ভালো লাগলো গিয়ে। এখন আপনি কি করছেন? মানে বাংলার মানুষ আপনার নামটার সঙ্গে খুব পরিচিত। আমি যখন প্রথম খবর পড়তে শুরু করি তখন আপনার নামটা বারবার পড়তাম। সেই সূত্রে আজকে আপনার সঙ্গে পডকাস্টে আমি খুব টেনসড ছিলাম যে কী প্রশ্ন করব, যাকে আমি বারবার এতবার মানে তার নামটা মুখে একবার মুখস্থ হয়ে গেছিলো, তাকে আজকে সামনে পেয়ে কী প্রশ্ন করব। তো এখন আপনি কি করছেন সেটা যদি বাংলার মানুষকে একটু বলেন। এখন এই যে আপনার পডকাস্টে এলাম বা অন্য কেউ যদি আমার ডাকে, আমার ক্যালেন্ডার কিন্তু আগের মতোই ফুল, বরং আরও ফুল। কেন জানেন? একটা মজার ব্যাখ্যা আছে। লোকভাবে তো রিটায়ার করেছে, প্রচুর সময় আছে, কোনো কাজ নেই, বাড়িতে বসে থাকে, ডাকো। যেই ডাকে তা বলি যে হ্যাঁ ঠিক আছে। এই করতে করতে দেখা যায় পুরো ক্যালেন্ডার ভর্তি। আপনি যদি পরের বার আমাকে ডাকেন, আমি বলবো 2 সপ্তাহের আগে আপনার দেখা করার টাইম নেই। মানে সো এতটা আই এম ভেরি বিজি, ট্রাভেল করছি, লিখছি, আর রামকৃষ্ণ মিশনের সমাজমূলক কাজ করার চেষ্টা করছি। এছাড়াও অ্যাডভাইসারি বিভিন্ন জায়গায় আমি অ্যাডভাইসারি ক্যাপাসিটিতে অ্যাডভাইস দিই। খুব আনন্দে সেকেন্ড ইনিংসে ব্যাট করছি। কোন ইনিংসটা বেশি সহজ, শক্ত? কোনটা শক্ত কোনটা সহজ? দেখুন, সরকারের হয়ে ব্যাট করলে তো পেছনে একটা বিরাট একটা উইকেট আছে। তো আফটার অল কনস্টিটিউশন আমাকে এই ধরুন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বা চিফ ইলেকট্রাল অফিসার পোস্টে দিয়েছে। এর খাটনি বিষয়ে সার্থকতা অনেক বেশি, কিন্তু মানুষ হিসেবে যদি দেখেন সেখানে কিন্তু চেয়ারটা সরিয়ে দিলে কিছুই নেই। এখন কিন্তু চেয়ারটা আর নেই, কাজেই মানুষ হিসেবে খুব লাইফকে এনজয় করছি। আর উইথ চেয়ার নিঃসন্দেহে সে এক অভূতপূর্ব অভিজ্ঞতা। সত্যি খুব আনন্দে কেটেছে।
আমরা একদম মূল পডকাস্টে বেশ কিছু কড়া প্রশ্ন আপনার জন্য অপেক্ষা করছে, আমরা নিশ্চয়ই করব, কিন্তু তার আগে একদম করা দেবেন না, একদম মোলায়েম, লোকের ভাল লাগে এটাই। আপনার কাছে সবই মোলায়েম, আপনি এত বড় বড় জায়গায় কাজ করেছেন। কিন্তু আমি প্রথম, আপনি যেহেতু চেয়ারের কথা বললেন, সরকার আসে যায়, নতুন সরকার আসে আবার চলে যায়, কিছুদিন থাকে, আমাদের এখানে একটু বেশি থাকে আবার চলে যায়, কিন্তু এই যে পোস্ট আর রেসপন্সিবিলিটি, এই দুটোর মধ্যে সামঞ্জস্য হয় না। মানে যখনই দেখা যায় যে কোনো সরকার চেয়ারে বসে, তখন সরকারের ভাষা পরিবর্তন হয়, সরকার গ্ল্যামারের সাথে অনেক বেশি কি বলবো এমবেডেড হয়, অনেক বেশি সংযুক্ত হয়, হতেও হয়। তো আপনি অনেকগুলো সরকার দেখেছেন, তাদের কাজ করার পদ্ধতি দেখেছেন। এটা কি মানে সরকাররা কি এই গ্ল্যামার, লাইমলাইট এগুলো থেকে দূরে থেকে শুধুমাত্র গ্রাউন্ড লেভেলে কাজ করতে পারেন, নাকি এটাও তাদের কাজ করার একটা অঙ্গ হিসাবে রাখতেই হয়, মানে গ্ল্যামারকে? দেখুন, আমি ঠিকই বলেছেন, আমি আড়াইটা সরকার দেখেছি। আড়াইটা কেন বলছি, জ্যোতিবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখনও দেখেছি, তারপরেও 2000 সালে একটা চেঞ্জ হলো, ওরা ইন্টারনাল চেঞ্জ করলো, দেখলো অনেকদিন হয়ে যাচ্ছে, বুদ্ধদেব ভট্টাচার্য এলেন, তার আমলেও কাজ করেছি। এবং তারপর তো যাকে বলে প্লেটোনিক চেঞ্জ যাকে বলে, সেটা হচ্ছে তৃণমূল ফ্রন্ট 34 বছরের ছেড়ে গেল। এটাতে আমি তখন সার্ভিসে নেই, যখন তৃণমূল চলে গেল বিজেপিতে এলো। কিন্তু যেটা আমি সামনে বসে দেখেছি, বিশেষত 2011-এ যখন বামফ্রন্ট চলে গেল এবং তৃণমূল কংগ্রেস এলো, এটা তো একটা উন্মাদনার সময় ছিল। আমার এখনও মনে আছে, আমি আইএস অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ কমিটি মেম্বার হিসেবে রাইটার্সে রয়েছি, গোটা রাইটার্সটা লাল আলো দিয়ে জ্বলছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজভবন থেকে ওস নিয়ে হেঁটে চলে এলেন, সঙ্গে কৃষ্ণা চক্রবর্তী সবাই। আমরা উপরের বারান্দা থেকে দেখছি, প্রতিটি বারান্দা একদম ভর্তি, সাংবাদিকরা এবং অফিসাররা চেম্বার ছেড়ে দেখছেন নতুন মুখ্যমন্ত্রী আসছেন। আমার মনে হয় এবারও, আমি এখন সাধারণ নাগরিক, এখনও কিন্তু সেই একই উন্মাদনা। কী চেঞ্জ হলো ভেতরের, যেটা আপনি জানতে চাইছেন সম্ভবত, যে কীরকমভাবে আপনারা হ্যান্ডেল করেন বা আপনাদের কি হয়। নিঃসন্দেহে স্টাইলটা একদম পাল্টে যায়, একদম পাল্টে যায়। বামফ্রন্টের আমলে এক ধরনের স্টাইল, মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে এক রকমের স্টাইল, এখন শুনতে পাই বন্ধুবান্ধবদের কাছ থেকে কাগজ পড়ে অন্যরকম স্টাইল। সেটা কিন্তু মানিয়ে নিতে হয়। আমাদের মতো প্রফেশনাল যে অফিসাররা আছে, তারা অবশ্যই আমরা মানিয়ে নিই যে কীভাবে চলছে। একটা এক্সাম্পল দিলে আপনি বুঝতে পারবেন। আমি উপস্থিত, জ্যোতি বসু তখন ঘরে রয়েছেন, একটা আলোচনা হচ্ছে, আমার আলোচনাটা পড়ে হবে, অন্যদের সঙ্গে কথা বলছেন। আমিও প্রেসিডেন্সিতে পড়েছিলাম, প্রেসিডেন্সি কলেজ ইউনিভার্সিটি হবে কি না। তো তাকে উনি জিজ্ঞেস করছেন, আচ্ছা এটা কেন আপনারা করছেন না? জ্যোতি বসু উত্তর দিচ্ছেন, দেখুন আমি তো চাই, কিন্তু পার্টি তো দিচ্ছে না। মানেটা কি? তখন একটা ভীষণ একটা পার্টির কথা বলে একটা ছিল, এবং পার্টি লাইনে কথা না বললে কিন্তু সরকার কিছু করতো না। আর পলিট ব্যুরো বলুন বা এখানে আলিমুদ্দিন স্ট্রিট বলুন, এই ধরনের। আর এই তৃণমূলের আমলে শেষ কথা মমতা ব্যানার্জি। আমি জানি যখন নতুন মিনিস্টার, যে প্রথম দিন বললাম, তাদের পোর্টফোলিও ডিস্ট্রিবিউশন হচ্ছে, ওই একটা তালিকা করে উনি মুখে মুখে বলছেন, টক টক করে লিখে দিচ্ছে, চিফ সেক্রেটারি টাইপ করলো, পটাপট বিকেলের মধ্যে, রাত্রি হয়ে গেছিলো তখন, বেরিয়ে গেল। ওই যে একটা ভেরি দ্রুত সিদ্ধান্ত নেওয়া, আর এখানে ভেবে চিনতে পলিট ব্যুরো, স্টেট কমিটি ইত্যাদি করে নেওয়া। আমার তো মনে হচ্ছে এই গভর্নমেন্টও, বাইরে থেকে কাগজ পড়ে যা দেখছি, এরাও বেশ ওই একটা কনস্টিটিউশন, একটা নিয়ম, একটা ব্যাপার আছে, ওই রকম চট করে একজনই ডিসাইড করছে, পার্টিও যা সরকারও তা, এই পরিস্থিতিটা বোধহয় নেই। কার সঙ্গে, মানে এই যে যখন আপনারা কাজ করছেন, দুটো সরকারের সাথেই কাজ করেছেন, আড়াইটা সরকারের সঙ্গে কাজ করেছেন, প্রত্যেকের কাজ করার ধরন আলাদা, কিন্তু এটা আনফর্চুনেট বা যাই বলুন, সাধারণ মানুষ সাধারণ চোখে যেটা দেখে, তাদের কাছে তো আতশ কাজ নেই, তারা পেপারে যা পড়ে, টিভিতে যা দেখে, তারা সেটাই বিশ্বাস করে। এক একজন আইএস, এক একজন আইপিএস বা এক একজন অফিসিয়াল, তারা কিন্তু স্ট্যাম্পড হয়ে যায় এর লোক, মানে এ মমতার লোক, ও জ্যোতিবাবুর লোক, ও বুদ্ধবাবুর লোক, এ শুভেন্দু অধিকারীর লোক। এটাই রেওয়াজ, ইভেন ন্যাশনালেও তাই হয়।
এত মানে এক একটা সরকারকে যখন আপনি আবার নতুন সরকারে আসছেন তখন তার কি মানে ক্রূর দৃষ্টিতে পড়ে যান আপনারা, নাকি সেখান থেকে বাঁচার সেই সম্মানটুকু আপনাদের সরকারের যে প্রধানরা থাকেন বা একদম ক্রিমি লেয়ার যারা থাকেন তারা দেন? আপনি যে কথাটা বলছেন এটা পশ্চিমবঙ্গে আগে অন্তত খুব একটা ছিল না। উত্তরপ্রদেশ, বিহার, আমাদের বন্ধু বান্ধবদের কাছে যে শুনেছি একটা টোটাল ব্যাচকে ব্যাচ পাল্টে দিত। মানে একটা গভর্নমেন্ট চেঞ্জ হলো তো হোল সেট অফ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, হোল সেট অফ সেক্রেটারি সব চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ আপনি যেটা বলছেন, একদল এক্সের সাপোর্টার, একদল ওয়াইয়ের সাপোর্টার, ওরাও এক্স ওয়াইও চেঞ্জ হয়, অফিসারও চেঞ্জ হয়। এখানে কিন্তু আমার মনে হয়েছে এই বেশ কিছুদিন থেকে এখানে অতটা প্রকট নয়। এখানে যে সবাইকে একটা লেবেলিং করা হচ্ছে, সবাই যে পার্টিসান তা নয়, কিন্তু এটা ঠিকই কিছু অফিসার অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে পড়েন রুলিং পার্টির পক্ষে, কিছু অফিসার আবার দুপক্ষরই খুব ঘনিষ্ঠ হয়ে চালিয়ে যান, তাদের দারুণ একটা হাতযশ আছে, আমারই সতীর্থ। কিন্তু বেশিরভাগ অফিসার আমি বলবো তারা নিষ্ঠার সঙ্গে নিয়ম অনুযায়ী কাজ করেন। তারা হয়তো আপনার ভাষায় লাইমলাইটে খুব ওঠে না, তারা হয়তো হোম সেক্রেটারি হচ্ছে না, তারা হয়তো ডিজিপি হচ্ছে না, কিন্তু তারাও কিন্তু একই রকমভাবে অত্যন্ত দৃঢ়তার সঙ্গে তারা নিজেদের কাজ করে যাচ্ছেন, এবং সেই জন্যই সরকারটা চলছে। সবাই যদি ইয়েস ম্যান এবং ইয়েস ম্যাডাম হন তাহলে সরকারটা কি চলে? এটা কিন্তু সাধারণ নিউট্রাল রুল লাভিং যত অফিসাররা আছেন তাদের কন্ট্রিবিউশন আমি বলবো 95%। 5% একটু পছন্দের লোক থাকবেই, সবাই চাইবেন। এটা ইন্দিরা গান্ধীর আমল থেকে শুরু হয়েছিল যে কমিটেড ব্যুরোক্রেসি চাই, তার আগে অবধি ছিল একদম নিউট্রাল ব্যুরোক্রেসি। এখন কমিটমেন্ট পশ্চিমবঙ্গে অন্তত আমি বলবো সেই অর্থে 5 to 7%-এর বেশি নয়। বাকিরা সবাই নিয়ম অনুযায়ী সঠিকভাবে কাজ করে, এবং তাদের কিন্তু সাধারণ পাবলিক দেখতে পায় না। একদম মানে তারা একদম গ্রাউন্ড লেভেলে, তারা গ্রাউন্ড লেভেলে মাথা নিচু করে, যে একটা খুব বড় ছিল যে একটা কোথাও একটা সিনেমায় দেখছিলাম একটা দুর্ঘটনা ঘটেছে, তো সেক্রেটারি বলছেন আমরা এই দিকটা ডিজাস্টার ম্যানেজমেন্ট করি, আর মিডিয়াকে সামলানো ও মন্ত্রী সামলে নেবে। সো জনগণকে সামলানো ফেস অফ দ্য গভর্নমেন্ট তো মন্ত্রী, ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ তারা করবেন, তাদের কথাই ন্যায্যভাবে গভর্নমেন্টের বিহাফে কাজটা দেখে, তো সেটা তো হবে। এরপরে আমরা একদম অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কথায় বা গল্পে ইতিহাসে চলে যাই, এবং আপনার পরামর্শ এক্ষেত্রে আমার মনে এই সরকারেরও খুব দরকার এবং মানুষেরও খুব দরকার, সেগুলোতে আসি। পরে বেশ কিছু প্রশ্ন গুগলি আপনার জন্য থাকছে। এখন প্রথম যেটা প্রশ্ন, নিউ টাউনের কথাতে তো আসতেই হবে। নিউ টাউনকে স্মার্ট সিটি, এখন এতগুলো 4টে স্মার্ট সিটি হলো এই রিসেন্ট, নিউ টাউনকে স্মার্ট সিটি হিসাবে গড়ে তোলার পিছনে একটা গোপন সূত্র, মানে নিউ টাউন একদম বদলে গেল। যে নিউ টাউন একটা কি খাল ডোবা কী যে ছিল জানি না, আমি কলকাতার মেয়ে নই, আমি জানি না, কিন্তু শুনেছি যে শেয়াল ডাকতো, কী যে ওখানে হতো তার ঠিকানা নেই, কিন্তু সেই নিউ টাউনকে স্মার্ট সিটিতে রূপান্তরিত করতে পারলেন। এর পিছনে গোপন যে সূত্রটা, সেটা আজকে কি আপনি বলতে চাইবেন? গোপন কথা তো কিছুই নেই, সে কিন্তু একটা সিনেমার কথা মনে পড়ে যাচ্ছে, 12 ফেল বলে একটা সিনেমা ছিল, জানি না দেখেছেন কিনা। 12 ফেল কিন্তু আলটিমেটলি সে অনেক করে টোরে শেষ পর্যন্ত আইএস হয়, এবং ভারী চমৎকার মুভি। তো 12 ফেলের মতো আমরা স্মার্ট সিটিতেও কিন্তু ফার্স্ট লিস্টে চান্স পাই। বিষয়টা হচ্ছে 2015 নাগাদ কেন্দ্রীয় সরকার স্মার্ট সিটি প্রকল্প অ্যানাউন্স করলো, তারপর বলল 100টা মাত্র হবে ভারতবর্ষে, তার মধ্যে আরবান পপুলেশন, টোটাল পপুলেশন দেখে পশ্চিমবঙ্গের ভাগে 4টে পড়েছিল। আপনি এইখানটা ঠিক বলেছেন, কিন্তু যেটা আমি একটু সংশোধন করে দিতে চাইব, এই 4টের মধ্যে কিন্তু কোনো অজ্ঞাত কারণে মাত্র একটি স্মার্ট সিটি ইমপ্লিমেন্টেড হলো, সেটা হচ্ছে নিউ টাউন স্মার্ট সিটি। তো এই নিউ টাউন স্মার্ট সিটির কথাই যখন আপনি বলছেন তার কথাই বলি। তো সেটা প্রথম লিস্টারের প্রজেক্ট দিতে হতো যে তুমি স্মার্ট সিটিতে কী করতে চাও, হোয়াট ইজ ইউর আউটলুক, ওদের মিশন গাইডলাইন মেনে। যে প্রজেক্ট রিপোর্টটা খুব খেটে করেছিলাম, আমি নিজেও খুব পরিশ্রম করেছিলাম, রাতের পর রাত আমরা অফিসারদের সঙ্গে বসে পাওয়ার পয়েন্ট দেখে করেছিলাম,
কিন্তু তারপর ওই 12 ফেলের মতো ফেল। ফার্স্ট লিস্ট 20টা বেরোলো, ওই 100টার মধ্যে আমরা ফেল। খুব কষ্ট পেয়েছিলাম, খুব দুঃখ পেয়েছিলাম, কারণ আমি পার্সোনালি প্যাশনেটলি খুব চেয়েছিলাম স্মার্ট সিটি প্রকল্পটা নিউ টাউনে আসুক। ভেবে দেখুন, আমাদের প্রায় 150টা মতো শহর আছে, তার মধ্যে থেকে 4টেকে নেবে, সেটা কম্পিটিশন করে আসতে হবে। সেই কম্পিটিশনে যে প্রজেক্ট রিপোর্ট দিলাম, ফেল করলাম ফার্স্ট। তারপর যেটা করলাম সেটাই আপনার ভাষায় গোপন সূত্র। আমি সবার কথা শুনতে লাগলাম। আমরা একটা করতাম ফ্রাইডে ইভিনিং মিট। আচ্ছা। প্রত্যেক শুক্রবার 4টের সময় আমি NKDA-তে বসতাম, তখন ওই ছোট বাড়িটাতে অফিসটা ছিল, এবং বলতাম যে টেকনোক্র্যাট যত আছে, যত স্টার্ট আপ আছে, যত সাধারণ মানুষ আছে, যে কেউ যে কোনো সময় এখানে চলে আসতে পারেন, কি করা উচিত আমাদের পরামর্শ দিন। এই যে লোকের কাছ থেকে কথা শুনতে শুরু করলাম, তখনই প্রফেশনাল লোকদের সঙ্গে অনেক আলাপ হলো। IBM-এর কেউ ছিল, কেউ কগনিজেন্টের ছিল, তাদের কাছ থেকে ইনপুট নিতে থাকলাম। অনলাইনে মানুষজনের কথা শুনতে লাগলাম, এবং সবচেয়ে বড় কথা, অনেক ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন যেমন UK ক্যাটাপুল্ট ইত্যাদি, তাদের কাছ থেকেও আমরা জিজ্ঞেস করলাম যে কী করে একটা ভালো প্রপোজাল করা যায়, এবং এই আমাদের লোকরা চাইছে। এইটা করতে করতে, রিফাইন করতে করতে, সেকেন্ড লিস্টে আমরা নামটা পেয়ে গেলাম। নেক্সট 20-র মধ্যে নিউ টাউন স্মার্ট সিটি হিসেবে বিবেচিত হলো। তারপর তো প্ল্যান অনুযায়ী চলা। এর পরের প্রশ্ন, নিউ টাউন যে জায়গায় পৌঁছতে পেরেছে, ঝকঝকে একটা সিটি, কিন্তু কলকাতা তার একেবারে পাশে থেকেও সেটা হতে পারছে না কেন? না, পুরনো শহরের বিষয়টা কিন্তু আলাদা। সে জবচন্দ্রকে কলকাতা, তার পাইকপাড়াতে বাগবাজার থেকে শুরু করে সাদার্ন অ্যাভিনিউ অবধি বিশাল। নিউ টাউনের সঙ্গে কলকাতার তুলনাই হয় না। মা আর সন্তানের মতো হতে পারে। নিউ টাউন কিন্তু বেড়ে উঠতো না যদি না তার মাকে পেত। মানে যখনই একটা নতুন শহর আসছে, না আছে স্কুল, না আছে হাসপাতাল, না আছে বাস, সবই তো কলকাতা তথা সল্টলেক থেকে আহরণ করে নিউ টাউনের উত্থান। এখন সে নাকি স্বয়ংসম্পূর্ণ হয়েছে। সো কলকাতার সঙ্গে নিউ টাউনের তুলনা হয় না। কিন্তু আপনি যেটা বলতে চাইছেন, কলকাতার উন্নয়ন কী করে করা যায়, কলকাতাকে স্মার্ট কী করে করা যায়, নিঃসন্দেহে এটা ভাবার বিষয়। তার মানে এই না সব গুঁড়িয়ে টুড়িয়ে নতুন করে করো। আপনারা ভেবেছিলেন? আমরা ভেবেছিলাম মানে কি, রিডেভেলপমেন্ট বলে একটা বিষয় খুব স্মার্ট সিটির মধ্যে ছিল। রিডেভেলপমেন্ট মানে কি, ভীষণ ভালো উদাহরণ হচ্ছে বম্বের বেহেন্ডি বাজার বলে। সেখানে 16 একরের একটা বাজারকে সবাই মিলে একত্রিত হয়ে কিছুদিন অ্যাডজাস্ট করে একটা ঝকঝকে সুন্দর একটা মার্কেট প্লেস উইথ পার্কিং এরিয়া করলো, এবং প্রত্যেকেই আবার দোকান ফিরে পেলো। এই যে রিডেভেলপমেন্ট বলে, আমি প্রায়ই বলি, গঙ্গার ধারে আমাদের যে জায়গাটা আছে, সে পুরনো ভাঙাচোরা বাড়ি ঘরদোর ছাড়া কিচ্ছু দেখতে পাবেন না। আমি একবার হাঁটছিলাম, লোকে বললো ওইদিকে যাবেন না, সাপে কামড়াবে। এইরকম ভুতুড়ে বাড়ি। এই জায়গাটা কিন্তু লন্ডন থেমস রিভারের মতো রিভারফ্রন্ট ডেভেলপমেন্ট আমি নিজে দেখেছিলাম গিয়ে, ওরকম খুব করা যায়। অবশ্যই তাতে আপনাকে ল্যান্ডটা অ্যাকোয়ার করতে হবে, কারণ ভীষণ লিটিগেটেড আছে। সো শুধু নিউ মার্কেট না, পার্ক সার্কাস মার্কেট বহু জায়গায়, এবং উঁচু মার্কেট করে বিভিন্ন রিভারফ্রন্টকে ডেভেলপ করে পুরনো বাড়ি জায়গায় সকলে সহযোগিতা করে আর নতুন নতুন বিজনেস ডিস্ট্রিক্ট করা, এ করে কলকাতাকে করা যায়। কিন্তু আমি বলবো এর জন্য যেটা দরকার, এক হচ্ছে পলিসি লেভেল চিন্তাভাবনা, এবং একটি টাস্ক ফোর্স। কাউকে এখানে লেগে থাকতে হবে। এদিকে জলও ডুববে, এদিকে আগুন লেগেও মানুষ পুড়বে, এদিকে রাস্তা অ্যাক্সিডেন্টও হবে, সবই হবে কলকাতা। কলকাতা হচ্ছে কিন্তু আলাদা লিগে। কলকাতাকে আমরা বলি যে লন্ডন, টোকিও, নিউ ইয়র্কের মতো কলকাতা। এখানে তার এত সম্পদ, এত হেরিটেজ, এত নতুন নতুন সম্ভাবনা। কিন্তু সেই সম্ভাবনাটাকে আরও পূর্ণমাত্রায় আনতে গেলে একটা ব্লু প্রিন্টের দরকার। এই ব্লু প্রিন্টটা এক্ষুনি তৈরি করতে হবে, এটা আমার মনে হয়। আপনি যেহেতু এতগুলো সরকারকে দেখেছেন, তো আমার মনে হয় সেই ব্লু প্রিন্টের ব্যাপারে আপনি কোনো সাজেশন, আগের যে যে সরকারের সঙ্গে আপনি কাজ করেছিলেন, সেটা কি দেওয়া সম্ভব হয়েছিল, বা সেটা দিলেও সেটা অ্যাকসেপ্টেড হয়েছিল? এভাবে হয়নি, আমি আপনার কথা মেনে নিচ্ছি। কিন্তু আমি বলবো যে এখন একটা সন্ধিক্ষণ এসছে।
এখন একটা যে নতুন সরকার, আমরা যেটাকে সহজ ভাষায় বলি ডবল ইঞ্জিন সরকার, এই প্রথম এই প্রথম। ওইদিকে 34, এদিকে 15, সে সারাক্ষণ আমরা ঝগড়াই করে গেলাম। সে বলতো না আগেকার দিনে, করলেই জ্যোতি বোস, না করলেই কেন্দ্রের দোষ। এই ঝগড়া করে লাভটা কি হচ্ছে? খালি তো মানুষের লোকসান হচ্ছে। এই যে লোকে বলে 30-40 হাজার কোটি টাকা ওয়েলফেয়ার স্কিমে এখানে আসতে পারে, তো এই টাকাটা তো ইকোনমিতে ঢুকছে। হ্যাঁ, আরও বড় বাজেট, আরও অনেক কিছু হতে পারে। এটা খালি ঝগড়া করে আটকে দেওয়াটা আমার মনে হয় এটা মানুষেরই ক্ষতি হচ্ছিল। তো ভুল সিদ্ধান্ত। সুতরাং কলকাতাকে নতুন করে কিন্তু ভাবনা চিন্তা খুব পিস মিলেছিল। নিঃসন্দেহে তৃণমূল গভর্নমেন্ট বলতো কলকাতাকে লন্ডন বানাবো। ইনফ্যাক্ট আমি যখন কেএমডিতে দায়িত্বে ছিলাম, প্রিন্সিপাল সেক্রেটারি ইউডি হিসেবে, ফেরিস হুইল নিয়ে অনেক দূর অব্দি মিলেনিয়াম পার্কে একটা কথা উঠেছিল। কিন্তু ওইভাবে ফার্নিচার কয়েকটা, আমরা বলি পাবলিক সিটি ফার্নিচার, কয়েকটা ফার্নিচার করে কলকাতাকে সেই অর্থে ইকোনমিক প্রোগ্রেস করা যায় না। বরং আমি বলবো আমরা পরবর্তীকালে নিউ টাউনে যে ফিনটেক হাব করেছিলাম, এটা কিন্তু অনেকটা সেই দিকে। সে কারণ হচ্ছে দেশ বিদেশের ফিনান্সিয়াল ট্রানজ্যাকশন যদি কলকাতা থেকে হতে পারে, ইস্টে সিঙ্গাপুর, টোকিও, হংকং, এদের সঙ্গে যদি ব্যবসায়িক বাণিজ্য মিলন করা যায়, কলকাতা কিন্তু অনেক উঠতে পারে। শেষ মন্তব্য, ম্যাকেন্সি গ্লোবাল ইনস্টিটিউট বলে একটি আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্ক আছে। তারা একটা 2015 সালের একটা স্টাডিতে বলছে যে কলকাতা ভারতবর্ষের 3য় বৃহত্তম ফাইন্যান্সিয়াল সেন্টার হবে। প্রথম মুম্বাই, এটা তাদের রিসার্চ। আচ্ছা, মুম্বাই ফার্স্ট, কোনো সন্দেহ নেই। সেকেন্ড হচ্ছে দিল্লি, থার্ড কিন্তু কলকাতা হবে যদি আমরা ঠিক পথে চালনা করতে পারি। সুতরাং এটা একটা সামগ্রিক ভাবনার দরকার, এটা ডিপার্টমেন্টালি হবে না। আমি আরবান ডেভেলপমেন্ট আমরা একরকম ভাবছি, ইন্ডাস্ট্রি আর একরকম ভাবছে, এনভায়রনমেন্ট আর একরকম ভাবছে, এতে হবে না। একটা সামগ্রিক একটা ব্লু প্রিন্ট কিন্তু ভীষণ দরকার কলকাতাকে যদি সত্যি টোকিও হতে হয়। আমি এই কথাটাকে আরও একটু সহজ করে দর্শকদের বোঝানোর জন্য আপনার কাছে যদি আরও সহজভাবে জানতে চাই, মানে ধরুন আমাদের দেশের সরকাররা তো চলে, কিন্তু তাদের পিছনের যে ব্রেন, তারা কারা? আমলারা। অতএব আইএএস, আইপিএস বা আরও যারা অফিসিয়ালসরা রয়েছেন, তার মানে আপনি বলতে চাইছেন যে একজন মিনিস্টার তিনি চিন্তাভাবনা করতে পারেন, তিনি একটা কল্পনা বা স্বপ্ন দেখতে পারেন, কিন্তু সেটাকে বাস্তবায়িত করার জন্য তার একটা টিম দরকার, যে টিমের কাছে এই প্ল্যানিংটা রয়েছে এবং যারা মনিটরিং এবং অবজারভেশন এগুলো করবে, তাই তো? একদম সঠিক, কিন্তু একটু সংশোধন বা বাড়তি কথা বলবো, এই টিমের উপরে কিন্তু মুখ্যমন্ত্রীকে থাকতে হবে, কারণ ইন্টার ডিপার্টমেন্ট কোঅর্ডিনেশন করতে হবে। সেখানে শুধু অর্থমন্ত্রী বা শুধু আইটি মন্ত্রী থাকলে এটা কিন্তু ফলপ্রসূ হওয়াটা হবে না। তো যত দেশে হয়েছে, যেমন আমি বলতে পারি তেলেঙ্গানার কথা বলতে পারি, মানে দেশ বলতে বিভিন্ন স্টেটের কথা বলছি, সেখানে সবই চিফ মিনিস্টার লেড কোঅর্ডিনেশন করে তবেই বড় বড় মাস্টার প্ল্যান তৈরি হয়েছে। আপনি যদি নিউ টাউনের মতো অমরাবতী যদি দেখেন, আমরা নয়া রায়পুর যদি দেখেন, ওই তৎকালীন মুখ্যমন্ত্রীরা ওটাকে পুশ করেছেন, আর তারপর তো সব মন্ত্রীরা আছেন, সব অফিসাররা আছেন, সবাই সব কিছু করবে, কিন্তু কাউকে তো একটা চালনা করতে হবে, এটাই দরকার। কিন্তু কলকাতার ক্ষেত্রে একটা অসুবিধা, একজন নাগরিক হিসাবে আমি বলতে পারি, এখানে আমিও 15-16 বছর আছি, যেটা বাইপাসের ধার দিয়ে হয়েছে, একটার পর একটা জায়গা, মানে বিল্ডিং উঠে গেছে, তার কোনো প্ল্যানিং নেই, এবং সেখানে জলের ব্যবস্থা, সবথেকে বড় কথা জলের ব্যবস্থা নেই, আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেওয়া হয়। এখনও আমি যেখানে থাকি এবং এর আশেপাশে আমি বলতে পারি অভিষিক্তার পাশ থেকে, এই রুবির পর থেকের জায়গাটায়, এখানে আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেওয়া হচ্ছে, যার ফলে আর্থকুয়েক জোন 4 পর্যন্ত এটা চলে গেছে। শুধু তাই নয়, এখানে কোনো প্ল্যান নেই যে এখানে যে গার্বেজগুলো কোন দিকে যাবে, এখানে যে ড্রেনেজ সিস্টেম সেটা কোন দিকে যাবে। হরপ্পা সভ্যতায় এত সুন্দর আমাদের প্ল্যানিং থাকতে পারে, তাহলে আজকে এত হাজার বছর পরে আমরা সেই প্ল্যানিং করতে পারছি না। এই লুফোলসটা কোথায় হয়ে যায়? একজন আমলা হিসাবে আপনি কি বলবেন? এটা আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন। যে রেটে আরবানাইজেশন বাড়ছে, গ্রাম থেকে শহরে লোকে আসছে,
অন্যভাবে দেখলে শহরটা বড় হচ্ছে, সেই রেটে আমাদের ইনফ্রাস্ট্রাকচার বাড়ছে না। আমাদের দূরদর্শিতার অভাব। আমরা রিয়াকশন করি, মানে কি, জল জমে যাচ্ছে, এক্ষুনি একটা পাম্প বসিয়ে জলটাকে বড় করো। কিন্তু জল তো সামনের বছরও জমবে। তুমি ওখানে কি একটা পার্মানেন্ট ড্রেনেজ সিস্টেম নেটওয়ার্কের ভেবেছো? এতে টাকাও লাগে, কিন্তু সবচেয়ে আগে ভাবনাটা লাগে। এখানে সব হচ্ছে, ওটা পঞ্চায়েত এলাকা, সুতরাং আমি দেখব না, পঞ্চায়েত মন্ত্রী দেখবে। এটা মিউনিসিপ্যাল এলাকা, ও মেয়র দেখবে। এই যে ফ্র্যাগমেন্টেড ডিসিশন মেকিং হচ্ছে, আপনাকে বলি, সম্প্রতি একটা স্টাডি বেরিয়েছে এই জুনে দিল্লিতে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ আরবান অ্যাফেয়ার্স, তারা ইউনাইটেড নেশনস একটা ফ্রেমওয়ার্ক ইউজ করে বলছে ভারতবর্ষের 84% মানুষই শহরের মতো জায়গায় থাকে, গ্রামে থাকে। স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 36% শহরে থাকে। তাহলে এই যে বিপুল সংখ্যক মানুষ মাঠ ছেড়ে, মানে এগ্রিকালচার ছেড়ে শহরের মতো পরিস্থিতিতে থাকছে, তো তার তো আপনি যেটা বললেন, সিওরেজ নেই, ড্রেনেজ নেই, সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নেই, সমস্তটাই একদম রসাতলে যাচ্ছে। কিন্তু মানুষ তো ওয়েট করবে না, তারা তো অসুবিধা করছে। তাহলে কি হচ্ছে, আমাদের স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের অভাব। সিঙ্গাপুর রাস্তা দেখিয়েছে, ওরা বলে আগে ইনফ্রাস্ট্রাকচার আমরা করব, তারপর শহর বৃদ্ধি পাবে। আর আমাদের ভারতবর্ষে, আমি শুধু পশ্চিমবঙ্গ বলছি না, শুধু কলকাতা বলছি না, প্রায় সর্বত্র নিজের মতো বাড়ি বানিয়ে বড় হয়ে গেল, কিন্তু বাকি জিনিসগুলো, জল জমা, ময়লা নিষ্কাশন, পানীয় জল, রাস্তার আলো, এইগুলো নিয়ে কোনো ব্যবস্থা হলো না। ভাবলো এগুলো লোকালি আপনি আকাশ থেকে মিলে যাবে, মেটে না। এই জন্য খুব গভীরভাবে এখন এইসব সমস্যা নিয়ে ভাবা হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে না, ভারতবর্ষে। যেমন একটা থিওরি বেরোচ্ছে যে মেয়রকে ডাইরেক্টলি ইলেক্টেড করতে হবে, নীতি আয়োগের লেটেস্ট রিপোর্টে বলছে। আচ্ছা। কারণ ভারতবর্ষের অনেক জায়গায় মেয়রের কোনো পাওয়ার নেই। এখানেও আমরা খানিকটা দেখলাম, যখন গভর্নমেন্ট পাল্টালো, মেয়র পদত্যাগ করে চলে গেলেন, কারণ ওনার কথা নাকি কেউ শুনছে না। শিলিগুড়ির মেয়রেরও একই রকমের বক্তব্য। তো কিন্তু ডাইরেক্টলি ইলেক্টেড আপনি যদি হন, মানে ধরুন আপনি ইউএস প্রেসিডেন্টের মতো, আপনাকে তো কেউ অবজ্ঞা করতে পারবে না, অন্য কেউও করবে না। তো একটা মডেল ভাবা হচ্ছে, কিন্তু রুট কজটা আমি আপনাকে বলে দিই। রুট কজটা হচ্ছে, চিরকাল গান্ধিয়ান ফিলসফিতে ওই গ্রাম, ইন্ডিয়া স্টেজ অ্যাট দ্য ভিলেজেস, সুতরাং গ্রামের উন্নতি করো, শহরের কিছু করার দরকার নেই, ওরা বড়লোক শহররা থাকে, ওরা দেখে নেবে। এই যে শহরকে উপেক্ষা করা হয়েছে দশকের পর দশক, এই জন্যেই আজকে এই পরিস্থিতি। শহর বেড়ে যাচ্ছে, কিন্তু টাকা নেই এই ইনফ্রাস্ট্রাকচার করার। আমাদের অবিলম্বে শহরদের অনেক অনেক বেশি টাকা দিতে হবে, যাতে করে এই জল নিকাশি, স্বাস্থ্য ইত্যাদি দিকে নজর দেওয়া যায়। 15 বছর প্রশাসনিক যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতায় আপনার মতে বাংলা এতটা পিছিয়ে পড়লো কেন? এটা কিন্তু শুধু 15 বছরকে দোষ দিলে এটা অন্যায় হবে। এটা এই অবক্ষয়টা শুরু হয়েছে ওই যবে থেকে কম্পিউটার ঢুকতে দিলাম না আমরা, ওই 70-এর মাঝে এটিআইতে আমি নিজের চোখে দেখেছি কম্পিউটারের বাক্স নেমে এসছে ট্রাক থেকে, জিন্দাবাদ জিন্দাবাদ, আমাদের চাকরি চলে যাবে, কম্পিউটার ঢুকতে দেবো না। সেই যে বাঙালি আইটিতে পিছিয়ে পড়লো, পরেরটা হলো সিঙ্গুর নন্দীগ্রাম। টাটাকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হলো, আর কোন ইন্ডাস্ট্রি আসবে? আর হচ্ছে অবক্ষয়ের আরেকটা কারণ হলো, শিক্ষা জগতে এত রাজনীতি ঢুকলো যে শেষ করে দিল আমাদের ছাত্রদের মেধাকে, শেষ করে দিল। আমার ছেলেমেয়েরাও সব উচ্চশিক্ষা বাইরে পড়েছে, বহু মানুষ চলে যাচ্ছে, কেউ থাকছে না। অথচ আগে কলকাতায় শান্তিনিকেতনে আমি দেখেছি চীনে ভবন আছে, জাপান থেকে লোক পড়তে আসতো, কোরিয়া থেকে পড়তে আসতো, সে দেশ বিদেশের লোক এসে এখানে মেডিসিন পড়তো, ইঞ্জিনিয়ারিং পড়তো। প্রশান্ত মহলানবিশ ISI-SSC করলো, কিন্তু আজকে সব সিট ফাঁকা, সব মণিপালে চলে যাচ্ছে, অন্যান্য জায়গায় যাচ্ছে। সো এডুকেশন সিস্টেম খারাপ হয়ে গেল, তার ফলে পরের জেনারেশন তৈরি হলো না, ইন্ডাস্ট্রিকে ভেঙে ফেলা হলো, ইউনিয়নাইজেশন শেষ করে দিল। আর এই যে ইমেজটা হলো, এই ইমেজটার পাল্টানোর পশ্চিমবঙ্গে কে যাবে, একের পর এক হেডকোয়ার্টার চলে যেতে লাগে। কিন্তু এখন আমি খুব আশাবাদী, এখন যেহেতু
অন্য সরকার এসছে, তারা ডবল ইঞ্জিন এসছে। এখন আমরা গুগলের কথা শুনছি, টাটাকে ফিরিয়ে আনার কথা শুনছি, আমুলের কথা শুনছি। মনে হয় এবার চেঞ্জ হবে। আমরা অনেক ডিপে ঢুকে আলোচনা করছি। আমার মনে হয় এই আলোচনাগুলো খুব খোলাখুলি হওয়া উচিত, যাতে অনেকেই জানতে চায় এবং আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতাগুলো যদি কাজে লাগায়, আমার মনে হয় এই শহর বা এই বাংলারই ভালো হবে। তো সেই জায়গা থেকে আমি যদি প্রশ্ন করি, আমরা এখন আরবান ডেভেলপমেন্ট নিয়ে বলছিলাম, এরপরের আর একটা বড় বিষয় এই কলকাতা শহরেরই এবং বিভিন্ন শহরগুলো, ছোট ছোট শহরগুলো, বাজার, মানে যেটা দেখি বাজার যত্রতত্র বসিয়ে দিল। পার্টির সঙ্গে এই যে একটা কানেকশন, মানে পার্টিকে আমি কিছু টাকা দিয়ে দিলাম এবং তারপর আমরা বসে গেলাম বাজারে, বছরের পর বছর বসছি। আমি আমার যে নোংরাগুলো হচ্ছে, যে গার্বেজগুলো হচ্ছে, যে বর্জ্য পদার্থগুলো হচ্ছে, মানে ধরুন যে মাছ বিক্রি করে, তার তো আমি খুব গ্রাউন্ড লেভেলে কথাগুলো বলছি, তার প্রচুর আঁশ হচ্ছে, অনেক কিছু হচ্ছে, কিন্তু সে ফেলে দিচ্ছে তার পাশে বা পিছনে। কি হচ্ছে? শহরটা নোংরা হচ্ছে, কিন্তু বলার কেউ নেই। আইন আছে, এই সরকারও একটা ফাইন সিস্টেম করেছে, কিন্তু এই ফাইনটা যে নেওয়া হবে, কাকে নেওয়া হবে, কতটা নেওয়া হবে কি হবে না, এই মনিটরিং, এই বাঙালি মনোভাবের যে, মানে বাঙালির যে মনোভাব, সেই মনোভাবকে টলানো সম্ভব এই ফাইন থিওরি দিয়ে? খুবই সঙ্গত প্রশ্ন। আমরা নিউটাউনে অন্তত আমরা সীমিত অভিজ্ঞতা থেকে বলতে পারি, আমরাও মাঝে এসব ফাইন টাইন শুরু করেছিলাম। এক হচ্ছে আপনি যেটা বললেন যে করবেটাকে, ফাইন নেওয়ার তো একটা লোক লাগবে, এটাকে তো রসিদটা কাটতে হবে। এত লোক সংখ্যা, স্টাফ কি মিউনিসিপ্যালিটিগুলোর আছে, তারা কিন্তু ওভারপ্রেস। বিশ্বাস করুন, আমি কারোকে সাপোর্ট করছি না, কি কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন, কি শিলিগুড়ি কর্পোরেশন, কি নিউ টাউন, কি বিধাননগর, এত তাদের কাজ থাকে, সেই অনুযায়ী কিন্তু একেবারে লোক বা স্টাফ অপ্রতুল। এই বাড়তি কাজগুলো করবে কে? এটা একটা প্রথম প্রশ্ন। আপনি বলবেন কন্ট্রাক্ট করে ওই তো টোলের মতো দিয়ে দেবো, দিয়ে দিলে কী হবে? সেই তো সব টাকাকে হজম করবে। সুতরাং সেটা একটা করাপশনের আরেকটা ভয় আছে। তৃতীয় হচ্ছে, আমরা একটা করলাম যে বাজারগুলোতে, আপনি বাজারের কথা বললেন, ওখানে যারা পার্কিং করবে ওই 10 মিনিটের বেশি থাকলে, 8 ঘন্টা ছিল, 8 ঘন্টার বেশি থাকলে আপনাকে ফাইন দিতে হবে। একজন সাংবাদিক আপনার মতো ছিল, সে আবার তখনকার আমলে বিরাট পরাক্রমশালী, তাকে একটা ফাইনের রসিদ দেওয়া হয়েছে, সে সঙ্গে সঙ্গে মন্ত্রী বা মুখ্যমন্ত্রীর কার্যালয়ে ফোন করে বলল আমার কাছে ফাইন চাইছে। এই নিয়ে বড় করে একটা প্রবন্ধও ছেপে দিল যে কি অত্যাচার মানুষের উপর, মাছ কিনতে গেছি ফাইন দিয়ে দিয়েছে। তো এই যে আমাদের মধ্যে যে মানসিকতা আছে, এগুলো ফাইন করতে হবে কেন এটা বলুন তো আগে। কেন আপনি রাস্তায় ফেলবেন? কেন আপনি বর্জ্যটাকে যা তা করবেন? কেন আপনি নো পার্কিংয়ের এলাকায় পার্কিং করবেন? আমি বলবো আমাদের গোড়ায় গলদ হচ্ছে। প্রথম হচ্ছে বিহেভিয়ারাল চেঞ্জ করার জন্য সচেতনতা এবং অ্যাডভাইসারি এবং সেমিনার্স এবং অ্যাওয়ারনেস বিল্ডিং করতে হবে। মানুষ খারাপ না, তাকে বোঝালে বুঝবে। এককালে যেমন আমরা বলতাম মেট্রো রেলে তো কেউ পানের ফিক ফেলে না যখন আন্ডারগ্রাউন্ডে, কেন? অভ্যাস এবং পরিবেশের জন্য। আমি বলবো এইটা আগে করা উচিত। তারপর ফাইনের ব্যাপারে আমার যেটা বক্তব্য, আজকাল যেরকম বেশি স্পিড দিলে অটোমেটিক ফাইন হয়ে আপনার মোবাইলে চলে আসছে ফাইন দিতে হবে, ওই রকম স্বয়ংক্রিয় কিছু ব্যবস্থা করতে হবে। আমরা কিন্তু করেছিলাম নিউটাউনে কোভিডের সময়, আমরা এআই ইউজ করে কে মাস্ক পরে ঢুকছে আর কে ঢুকছে না সেটা ট্র্যাক করতাম, এবং না হলেই লাউড স্পিকারে একটা রেকর্ডেড ভয়েস আসতো, সবাই তাকিয়ে দেখতো লোকটা ঢুকছে উইদাউট মাস্ক। এইরকম যারা অন্যায়ভাবে পার্কিং করছে বা যারা ময়লা ফেলছে বা যারা অন্য কিছু করছে, তাদের সতর্কীকরণটা এআই ব্যবহার করে, সিসিটিভি ব্যবহার করে করা উচিত। তারপরে না হলে আজকাল তো ফেস রেকগনিশন হয়ে গেছে, গাড়ির নম্বরের দরকার নেই, আপনার মুখের ছবি তুলে টেকনোলজি দিয়ে আধার নম্বর দিয়ে আপনাকে ট্র্যাক করা যাবে যে আপনি সেদিন ওখানে ময়লা ফেলেছেন, সেখানে আইসক্রিমটা খেয়ে খোলসটা জানলা দিয়ে ছুলে ফেলেছেন বা ফেলেছেন। ওই যে আমির খানের ছবিটা ছিল, কলার খোসা ফেললো একটা বিদেশি পর্যটক হাওড়া ব্রিজের উপর পিছলে পড়ে গেল। তো আজকাল কিন্তু ফেস রেকগনিশন দিয়ে আপনাকে কিন্তু রেকগনাইজ করা যাবে, তাকে আধারের সঙ্গে লিঙ্ক করে আপনার বাড়ি অবধি চলে আসবে। আপনার মোবাইলে যদি ওই ফাইনটা নেওয়ার ব্যবস্থা করা যায়, ইনস্টেড অফ স্টাফ দিয়ে
আমার মনে হয় খুব ভালো একটা পরিস্থিতি হবে। তবে আগে অ্যাওয়ারনেসটা দরকার। কিন্তু এর জন্য সবার আগে যেটা টপ লেভেলে কাজ করার ইচ্ছেটা খুব দরকার, প্রকটভাবে। একদম অলরেডি হচ্ছে, আমি বলবো না হচ্ছে না। সম্প্রতি আমাদের মাননীয় পুরমন্ত্রী বলেছেন যে জঞ্জাল ভাগ করতে হবে। আমি বিধাননগরে থাকি, যে ছেলেটি ময়লা নিয়ে আসে সে আমাদের কাজের মাসিকে বলেছে, এই তোমার ভাগ ঠিক হচ্ছে না, কাল থেকে কিন্তু যেন না হয়। সেটা পার্কুলেট করছে। যদি উপর মহল থেকে স্ট্রিক্টলি বলা যায় না, অফিসাররাও শুনবে, কর্মীরাও শুনবে, মানুষও শুনবে। কারণ এটা তো মানুষের ভালোর জন্যই করা হচ্ছে। পরিবেশ দূষণ তো রক্ষা করতে হবে। এর পরের প্রশ্ন, আমরা কলকাতা নিয়ে অনেক স্বপ্ন দেখতে পারি, কিন্তু কাজটা গ্রাউন্ড লেভেলে করতে হবে, টপ লেভেলে করতে হবে, দুটোর মধ্যে একটা ব্যালেন্স থাকতে হবে, তবেই কাজটা আমরা গোলটা অ্যাচিভ করতে পারবো। এগুলো সব বুকিশ কথা, কিন্তু মানুষকে, আপনি বললেন মানুষ ভালো, মানুষকে বোঝানো যে কতটা শক্ত সেটা আমরা যখন ওই পানের পিক ফেলা বা এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, আমরা কিন্তু এটা করেই থাকি। মানে হয়তো আমরা যারা মানে খুব ভদ্রতা দেখি, আমি কি করি, আমার যা যা প্যাকেট যা যা খাই সেটা নিয়ে আসি, বাড়িতে এসে ফেলি। হ্যাঁ, কিন্তু এটা তো সবাই করবে না, এটা দেখা যায় যে এইভাবেই হচ্ছে। কিন্তু এই কলকাতাকে যদি বদলাতে হয়, আমি যদি আপনাকে 5টা পয়েন্ট দিই, যে 5টা কোন পয়েন্ট এই মুহূর্তে কলকাতার সব থেকে বেশি দরকার, যেটা করতে পারলে এটা মন্ত্রীদের জন্যেও একটা বার্তা বা সাধারণ মানুষের জন্যও একটা বার্তা, যেটা করতে গেলে বা করতে পারলে কলকাতাটা সত্যিই বদলে যাবে, এবং তার জন্য কতটা টাইম আপনি দেবেন? কলকাতাকে যদি সত্যিকারের পাল্টাতে যায়, প্রথম হচ্ছে, আমি আপনার সঙ্গে একমত, ক্লিন। কিন্তু ক্লিন আমি বলবো শুধু রাস্তা না, রাস্তা এখন মোটামুটি পরিষ্কার হয়েছে, শুধু ক্লিন অ্যান্ড ভিজুয়ালি ক্লিন। আমাদের এই হোর্ডিং যে চতুর্দিকে যে একটা আছে, একটা এয়ারপোর্টে নেমে, কলকাতা এয়ারপোর্টে নেমেই বিরাট হোর্ডিংয়ে লাক্সের আন্ডারওয়্যার পরো, এটা কিন্তু কোনো শহরের পক্ষে ভালো নয়। সুতরাং নাম্বার 1 ভিজুয়াল দূষণ, ভিজুয়াল পলিউশন অ্যান্ড অ্যাকচুয়াল ক্লিনলিনেসে জোর দিতে হবে, এবং এর জন্য মানুষকে সচেতন করতে হবে। এছাড়া কোনো উপায় নেই। বাড়িতে বাড়িতে, গলিতে গলিতে পুলিশ পাঠিয়ে ঠিক হবে না। যেহেতু তার একটা ছোট্ট, আমি খুব এআই এর ভক্ত, এআই লেভেল সমাধান আছে। ড্রোন দিয়ে, মানে আইজ ইন দ্য স্কাই বলে একটা কথা আছে, আইজ ইন দ্য স্কাই, আপনি কিন্তু দেখতে পাচ্ছেন না, সে কিন্তু আপনাকে দেখছে, এবং সে আপনাকে দেখছে না এটা আপনি জানেন না। সুতরাং আপনি সবসময় ভয় পাচ্ছেন যে ইউ আর আন্ডার সার্ভেলেন্স। এটা জেল পরিচালনায় খুব ইউজ করা হয়। বন্দি ভাবছে সবসময় টাওয়ার থেকে আমাকে দেখছে। তো আইজ ইন দ্য স্কাই, ড্রোনের মাধ্যমে, স্যাটেলাইটের মাধ্যমে মানুষকে কিন্তু ট্র্যাক করা যায় যে কে কে রুল ভায়োলেট করছে, এবং তাদের এগেনস্টে নিঃসন্দেহে অ্যাকশন নেওয়া উচিত। এই হচ্ছে 1। 2 হচ্ছে আমাদের বর্জ্য, মানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট, যেটা ধাপায় পড়ছে। মনে রাখা দরকার, ধাপাটা কিন্তু একটা রামসার সাইট। রামসার সাইট মানে হচ্ছে একটা ওয়েটল্যান্ড। ওখানে কিছুমাত্র দূষণ করা হচ্ছে, ইউনাইটেড নেশনস থেকে বারণ করা আছে, কিন্তু ফেলবো কোথায়? পার্ক স্ট্রিটে ফেলবো? এই যে প্রবলেমটা হচ্ছে, এত পরিমাণ বর্জ্য। আমরা আরবান ডেভেলপমেন্টে বলি যে একজন মানুষ, আমি আপনি প্রত্যেক দিন আনুমানিক 500 গ্রাম করে সলিড ওয়েস্ট তৈরি করছি। তাহলে এই যে আমরা দুজন বসে আছি, 3 দিন এক জায়গায় থাকলে আমরা 3 কিলো ওয়েস্ট তৈরি করলাম। ভেবে দেখুন কলকাতা শহরটার কী হলো। তাহলে সেগুলো নিয়ে যাবে কোথায়? একমাত্র উপায় হচ্ছে রিসাইকেল করা, সার্কুলার ইকোনমি। এত জায়গা নেই, যত বর্জ্য তৈরি হয় অত ফেলার জায়গা নেই। ল্যান্ডফিল ইজ এ আউটডেটেড মেথোডোলজি। তাহলে 2 নম্বর আমি যেটা বলবো, কলকাতার যেটা করা উচিত, রিসাইক্লিংয়ে ভীষণ ভীষণ নজর দেওয়া উচিত। 3rd আমি বলবো ড্রেনেজের ব্যাপারে মাস্টার প্ল্যান করা উচিত। 4th আমি বলবো টালিজ নালা এবং বহু জায়গায় সৌন্দর্যায়নের খুব দরকার, সম্ভব এটা করা। অ্যান্ড লাস্টলি বলবো, আপনার আগের কথার সূত্র ধরে যত মার্কেট আছে সেইগুলোকে রিডেভেলপ করা, নভি মুম্বাইয়ের এবং মুম্বাইয়ের ভেন্ডি বাজার মডেলে সবাই এক হয়ে, কাউকে বাদ না দিয়ে ভার্টিক্যাল মার্কেট তৈরি করে সব হকার টাকার তার মধ্যে ঢুকিয়ে নিন। সবার কর্মসংস্থান হবে, সবার বাজার করার জায়গা হবে,
চাই কি দু একটা অফিস টফিসও ওখানে হতে পারে, কর্মসংস্থান সৃষ্টি হবে। কিন্তু রাজ্যের যা ঋণের বহর এই মুহূর্তে, সেই জায়গা থেকে রাজ্য এতটা এগিয়ে, আবার ভাতা শুরু হচ্ছে নতুন করে, তার অ্যামাউন্ট বাড়ছে, হয়তো লোকসংখ্যা কিছু কাট হতে পারে যে ক্রাইটেরিয়াগুলো রাখা হয়েছে। তো আপনার কি মনে হয় যে পশ্চিমবঙ্গের মতন রাজ্য যে ঋণে ডুবে আছে, বোধহয় 8 লক্ষ কোটি টাকা ঋণ, তো এইরকম একটা জায়গা থেকে পশ্চিমবঙ্গের পক্ষে এই সাহসী স্টেপ নতুন ফিনান্স মিনিস্টার স্বপন দাশগুপ্ত তিনি নিতে পারবেন? দুটো উত্তর দিই। প্রথম হচ্ছে, আপনি একদম আপনার স্ট্যাটিস্টিক সঠিক। পশ্চিমবঙ্গের ধার অর্থাৎ লোন বার্ডেন সারা ভারতবর্ষে সেকেন্ড লোয়েস্ট, মানে খারাপের দিক দিয়ে, মানে সেকেন্ড ব্যাড যদি কথা হয়, কিন্তু সেকেন্ড, ফার্স্টকে পাঞ্জাব। পাঞ্জাবের ঋণ সবচেয়ে বেশি। তো তৃণমূল যখন এসেছিল বলেছিল 2 লক্ষ কোটি টাকার ঋণ, অনেক বলতো যে এত ঋণ চাপিয়ে গেছে, সেটা কিন্তু 8 লক্ষ করলো, করে লক্ষ্মীর ভাণ্ডার এবং অন্যান্য চালালো। আমি বলবো পাঞ্জাব অবধি তো আছে, আরেকটু ঋণ নাও, টাকা ছাড়া কিছু হয় না, টাকা দিয়েই উন্নয়নটা শুরু করতে হবে। কিন্তু আপনাকে একটা তথ্য দিতে চাই, নিউ টাউনের জন্য কিন্তু পশ্চিমবঙ্গের বাজেট থেকে 1 টাকাও খরচ করতে হয় না, হয়নি। তাই নভি মুম্বাইয়ের জন্য মহারাষ্ট্র গভর্নমেন্টের বাজেট থেকে 1 টাকাও নেওয়া হয়নি। বরঞ্চ আপনাকে বলি, নিউ টাউনের টাকায় দীঘাতে জগন্নাথ মন্দির হয়েছে, নিউ টাউনের টাকায় আলিপুর জেল হয়েছে। কি বলতে চাইছি এত কথা বলে? ল্যান্ড মনিটাইজেশন বলে একটা ব্যাপার আছে। গোড়াতে হিটকো একটু ধার করতে হয়েছিল ফ্রম দ্য ব্যাংকস, বোধহয় 100 কোটি টাকা ধার করতে হয়েছিল। তারপর ডেভেলপ করে প্লট বিক্রি করে, আমরা ল্যান্ড মনিটাইজেশন বলি, সব ধার শোধ হয়ে গেছে। অনুরূপভাবে আপনার কথার উত্তরে দিই, আমি যে কথাগুলো বলছি, সিওয়ারেজ, ড্রেনেজ, প্ল্যানিং, সবই কিন্তু আলটিমেটলি নতুন কিছু রিডেভেলপমেন্ট করলে কি বাজারে কি রিভার ফ্রন্টে আপনার কিন্তু টাকা উঠে যাবে। আমি আপনাকে অঙ্ক করে দেখিয়ে দেবো, টাকা কিন্তু উঠে যাবে, কিন্তু গোড়ায় একটু খরচ করতে হয়। সেই জন্য বললাম পাঞ্জাব অবধি নামি, তারপর আমরা উঠে যাব একেবারে গুজরাট, মহারাষ্ট্রের মতো। আপনাদের মতন অভিজ্ঞ আমলাদের, আমি খুব ছোট এক কথায় উত্তরটা চাইব, যে আপনাদের মতন অভিজ্ঞ আমলাদের সঙ্গে এই সরকার কোনো যোগাযোগ করছে? আপনাদের এত অভিজ্ঞতা, এতগুলো সরকারের সঙ্গে কাজ করার যে অভিজ্ঞতা, এখনো করেনি কেউ। আপনি নিজে অ্যাপ্রোচ করবেন? কারণ আপনার বাংলা, আপনার মাতৃভূমি। না, আমি দু একটা কাগজ টাগজে আমার মতামত লিখছি। আর আজকাল তো সোশ্যাল মিডিয়া, কাগজটা কেউ পড়ে না। আমার ছেলেরা একজন অ্যামস্টারডামে থাকে, একজন দিল্লিতে থাকে, ওরা কোনো কাগজ রাখে না, বাট দে আর আপ টু ডেট। এক্ষুনি বললে ককরোচ জনতা পার্টি কি, সে এক্ষুনি বলে দেবে। কিন্তু কথা হচ্ছে সবই এখন অনলাইনে। সো অনলাইনে আমি অবশ্য ট্র্যাডিশনাল মিডিয়াও পড়ি, লিখি, চলছে, ঠিক আছে। যদি কেউ সাহায্য করার কোনো স্কোপ থাকে, আমি সানন্দে করব, ভলান্টারিলি করব। দুটো জিনিস আমি প্রশ্ন করব, কিন্তু একটাতে আগে সবার প্রথম জোর দেব। আপনি বললেন যে কোথাও যদি মানে সরাতে হয় কোনো মানুষকে বিউটিফিকেশনের জন্য বা জায়গা দেওয়ার জন্য, আগে পুনর্বাসনটা ভেবে, তারপর রিহ্যাবিলিটেশন ভেবে, তারপর তাকে উচ্ছেদ করা উচিত। কিন্তু এই কলকাতা শহর বা পশ্চিমবঙ্গের এক একটা জায়গায়, বিশেষ করে কলকাতার ক্ষেত্রেই বলছি, আপনি যে কোনো স্টেশনে যান সেখানে ঢুকতে পারবেন না, জবরদখল। আপনি বাজারে যান, জবরদখল, যত্রতত্র ঝুপড়ি। কারণ কলকাতার ওপর প্রচুর বার্ডেন। গ্রামের উন্নয়নের কথা আপনি বলছেন, গ্রামে যদি উন্নয়ন থাকবেই, তাহলে গ্রাম থেকে মানুষ শহরে এত আসছে কেন? কিসের টানে? ফুটপাতে বসে আছে, ফুটপাতগুলো পুরো দখলে চলে গেছে। তো সেখানে তো উচ্ছেদ মানুষকে করতেই হবে। উচ্ছেদ ছাড়া বিউটিফিকেশন কি সত্যিই মানে একদম বাস্তবে সম্ভব? ইজ ইট পসিবল? কখনোই না। আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি। আমার প্রথম কথা হচ্ছে, এটা প্ল্যানিং এবং এনফোর্সমেন্টের অভাব। আচ্ছা, সবচেয়ে কেন্দ্রস্থল কলকাতার কোনটা বলুন তো? গড়ের মাঠ। ঠিক মেট্রো সিনেমার সামনে, গ্র্যান্ড হোটেলের সামনে বিশাল গড়ের মাঠ, যেটাকে আমরা ব্রিগেড বলি। কোথাও দেখেছেন কোনো দোকান বসতে? যত দোকান আপনার গ্র্যান্ড হোটেল আর্কেডে, নিউ মার্কেটের সামনে। কেন? আমি বলবো ওখানে মিলিটারি আছে, তারা ঘোড়ায় চড়ে একটা লোককে দেখলে ওখানে বসছে নাকি, ফুচকাওয়ালা কি যাচ্ছে না, ফুচকাওয়ালা দিয়ে কিন্তু শুরু হয়, মানে ফুচকাওয়ালা ইন এ সিম্বলিক ম্যাটার। সো ফার্স্ট কথা হচ্ছে এনফোর্সমেন্ট গোড়া থেকেই দরকার। বসতে দেবো না কাউকে,
এর জন্য প্রশাসনকে শক্ত হাতে দেখতে হবে, কাউকে বসতে দেবো না। যদি ব্রিগেড বাঁচানো যায়, সারা কলকাতা বাঁচানো যাবে, কারণ ওর চেয়ে প্রাইম প্রপার্টি আর কিছু নেই। কিন্তু সেটা করলেই তো হাইকোর্টে একটা করে কেস হবে। এটা তো আমাদের আমি বলছি বসতে দেওয়ার আগে। এখন যারা বসে পড়েছে কি করা যায় সেটা আমি নিউটনের অভিজ্ঞতা থেকে, কিন্তু ফার্স্ট পয়েন্ট আমার রইল বসলো কেন? তোমরা কি চোখ বুঝেছিলে, দেখতে পারোনি? আমি খুব ক্লোজলি বিষয়টা দেখেছি। একটা যখন দোকান বসে, সে প্রথমে কি করে, একটা টুল এবং একটা টেবিল নিয়ে প্রথমে দেখে কিরকম বিক্রি হচ্ছে, আগে দেখছে কেউ বাধা দিচ্ছে কি না, কে ঘুষ নিচ্ছে কি না, পুলিশ কি বলছে, তারপর দুটো কাঠি দিয়ে একটা ছাদ করে, তারপর আস্তে আস্তে চতুর্দিক ঢালে। একদিনে হয় না, এতদিন ধরে কি করে এটাকে তোমরা সহ্য করলে? প্রশাসনকে আমি বলবো, সুতরাং এটা বসতে দেওয়া উচিত হয়নি। সেকেন্ড হচ্ছে, যারা বসে গেছে কি করবে? আফটার অল একটা সংসার চলছে, একটা হিউম্যানিটেরিয়ান দিক আছে। সেই জন্য অ্যাটলিস্ট নিউ টাউনে আমরা গুনে গুনে কটা লোক আছে দেখে, অবশ্য অ্যাডভান্টেজ ছিল, সেখানে জায়গা ছিল, আমরা রিহ্যাবিলিটেশন স্টল করে ওদের সঙ্গে কথা বলে শান্তিপূর্ণভাবে, আমি আপনাকে বলছি ক্যান্ডোর এসইজেড আইটি পার্কের সামনে এটা যান, এত সুন্দরভাবে রিহ্যাবিলিটেড রয়েছে, সামনে সবুজ জায়গা আছে, যেখানে আগে কমপ্লিটলি বিচ্ছিন্নভাবে ঝুপড়ি ছিল। সুতরাং ওদের শিফট করে কথা বলে করা গেছে। কিন্তু একেবারে যেখানে জায়গা নেই সেখানে কি করব? সেই প্রসঙ্গেই আমার কথা ছিল, আচ্ছা যদি নিউ মার্কেটের সামনে, লোকটাই বলি, নিউ মার্কেটটা যদি 42 তলা করে দিই, তো পাশেই একটা 42 হচ্ছে, 42 অবশ্যই 60 তলা হচ্ছে, যাই হোক 42 তলা যদি নিউ মার্কেট করে দিই, সবাইকেই তো ওখানে ঢুকিয়ে দিতে পারবো, তাহলে তো আপনার প্রবলেম সলভ। কিন্তু তারপরে দেখতে হবে দারিদ্রের কোনো সীমা নেই, তারপরে যেন বসতে না পারে। সেই জন্য কলকাতা মাউন্টেড পুলিশ কিন্তু যেন দেখে যাতে আর ফার্দার না হয়। ওটা কিন্তু ইনফাইনাইট স্ট্রিম হলে কোনোদিন কিছু করা যাবে না। মনে রাখা দরকার, স্ট্রিট ইকোনমি একটা আছে। আপনি যদি প্যারিসের শোজেলিজেতে যান, নিউ ইয়র্কের মেন অ্যাভিনিউতে যান, পার্ক অ্যাভিনিউতে, সেখানেও কিন্তু একটা দুটো কাফে পারমিশন নিয়ে সুন্দরভাবে, ইভেন ইন ইউএসএতেও দেখলাম যে একটা বাঙালি পাড়া হয়েছে, সেখানে ঝালমুড়ি ফুচকা সব বিক্রি হচ্ছে স্ট্রিটের ওপর, কিন্তু পারমিশন নিয়ে সুটেবল জায়গায়, কনজেশন না করে। কারণ স্ট্রিট ইকোনমি আছে, লোকে যেতে যেতে আইসক্রিম খাবে, তাহলে তুমি আইসক্রিমটাকে প্ল্যান করো না কেন? আমার নিউ টাউনের ভুল হয়েছিল, কনস্ট্রাকশন পিরিয়ডে প্রত্যেকটা এলাকায় বাজার আছে, কিন্তু যখন কনস্ট্রাকশন হচ্ছে তখন লোকগুলো খাবে কি? বাজার তো তখনও বসেনি, ওই যে বসতে আরম্ভ করলো ফুটপাথে, সরাতে হিমশিম খেতে হয়েছিল, এখনও আছে। তো আপনার কথার উত্তর, যখন বসতে না দিলে ভালো, সেদিকে দেখা উচিত। নইলে মার্কেটকে আরও বড় করে তার মধ্যে হকারদের ঢুকিয়ে দিয়ে আমাদের ক্লিন রাখতে হবে, কিন্তু তারপরে যাতে কেউ না বসে, সেটা কিন্তু দরকার হলে এআই দিয়ে, আইজ ইন দ্য স্কাই দিয়ে তাকে রোধ করতে হবে। নতুন সরকার এখন পশ্চিমবঙ্গে, এই নতুন সরকারের 100টা দিন, এই 100 দিনে তাদের কিভাবে কাজ করা উচিত বলে আপনার মনে হয়? আপনার এত দিনের অভিজ্ঞতা, সেখান থেকে যদি পরামর্শ দিতে চান কিছু, এটা একটা খোলা ক্ষেত্র, এখান থেকে দিতে পারেন। 100 দিনে কতটুকু কি করা যাবে জানি না, কিন্তু আমার মনে হয় যে কাজগুলো মন দেওয়া দরকার, একটা হচ্ছে কোনো পয়সা লাগবে না, 1 মিনিটে করে ফেলা যায়। সেটা কি? আরবান ল্যান্ড সিলিং অ্যাক্টকে বাদ দিয়ে দেওয়া, বাতিল করা। 1976 সালে যখন এমার্জেন্সি ছিল দেশে, সেই সময় একটি অ্যাক্ট হলো যে 7.5 কাঠার বেশি জমি কোনো শহরে রাখা যাবে না, নোটিফাইড শহরে। সারা ভারতবর্ষে সব স্টেট থেকে উঠে গেছে, একমাত্র কেরালা আর পশ্চিমবঙ্গ বাদে। এটাকে রদ করলে এক্ষুনি অনেক ল্যান্ড, যাকে বলে, আনলকড হবে এবং সেখানে ডেভেলপমেন্ট হবে। এটা তো খুব সহজেই প্রথমে করা যায়। দ্বিতীয় আমি বলবো, এবং এটা একটু যুগান্তকারী, আজকাল কথা উঠছে ক্যালকাটা স্টক এক্সচেঞ্জ তো হওয়ার কথা ছিল, সেটা তো আর হলো না, কাগজে কলমেই রয়ে গেল। আমি বলবো ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের দরকার নেই, আজকাল তো সবই অনলাইনে হয়, কি বিএসসি কি এনএসসি সবেতে যায়। একটা ল্যান্ড এক্সচেঞ্জ কি করা যায়? ক্যালকাটার ল্যান্ড এক্সচেঞ্জ, আমাদের যে মেইন প্রবলেম হচ্ছে, আগের গভর্নমেন্টে বললে একটা ল্যান্ড ব্যাংক হয়েছিল, কিন্তু সেটা খালি সরকারি ল্যান্ড। সরকারি ল্যান্ড সাধারণত ভেস্টেড ল্যান্ড, সেই পুরুলিয়ার কোণে বা বাঁকড়ার কোণে বা নৈহাটির কাছে কোথায় খুচরো জমি, ওতে ইন্ডাস্ট্রি আসে না। এবং গভর্নমেন্টও ল্যান্ড কিন্তু ইন্ডাস্ট্রিকে বিনা পয়সায় উইদাউট পলিসি দিতে পারে না।
তাহলে কি ইন্ডাস্ট্রি আসবে, পয়সা দিয়ে কিনবে। যেটা আজকাল কী করে হয়, আপনি যদি একটা জায়গা কিনতে চান, নিজের বাড়ি বানাবেন, এই দালালকে ধরবেন, ওই দালালকে ধরবেন, বড় জোর ম্যাজিক ব্রিক্সে একটা বিজ্ঞাপন দেবেন। কিন্তু যদি সবাই রেজিস্ট্রেশনের মতো যে ল্যান্ড বিক্রি করতে চায় এবং যে ল্যান্ড কিনতে চায়, যেরকম যে শেয়ার বিক্রি করতে চায় এবং যে শেয়ার কিনতে চায়, একটা যদি মার্কেট প্লেস তৈরি করি, অনলাইনেই হবে, তাহলে কি হবে, এক্ষুনি আমার পকেটে টাকা আছে, আমার 5 একর জমি চাই, দেখি তো এক্সচেঞ্জে কিছু আছে কিনা যে বিক্রি করতে চায়। এত সুন্দর একটা জিনিস হবে যে আমার মনে হয় খুব ভালো হবে। 4 নম্বর যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে রাস্তা করুন। শুধু রাস্তা করুন, কোনো উন্নয়ন করতে হবে না, 100 দিনের মধ্যে যতটুকু হয় তত শুরুটা করুন। রাস্তা করলেই কিন্তু রিবন ডেভেলপমেন্ট আজকাল কনসেপ্ট, চতুর্দিকে উন্নয়ন হয়ে যাবে। আপনি রাস্তা করুন, লোকে চলে আসবে, হোমস্টে চলে আসবে, পানের দোকান চলে আসবে, ইন্ডাস্ট্রি চলে আসবে। খালি পরের পর বিভিন্ন দিকে আপনি রাস্তা করতে চান। বাজপেয়ী সাহেব যখন প্রাইম মিনিস্টার ছিলেন, গোল্ডেন কোয়াড্রিল্যাটারাল করেছিলেন সারা ভারতবর্ষে। আচ্ছা, একটা গোল্ডেন বেঙ্গল করা যায় না কোয়াড্রিল্যাটারাল? যদি করেন, একটা বিরাট জিনিস হবে। লাস্ট কথা, আপনি 5টা বলেছেন। লাস্ট আমার খুব মনে হয় এই যে আপনি অন্নপূর্ণার কথাও বলেছেন, এই যে ওয়েলফেয়ারে যাচ্ছে, এই টাকাটা দেওয়া দরকার। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার খুব ভালো জিনিস, গরিবদের সত্যি উপকার করে। কিন্তু এটা শুধুই খয়রাতি না দিয়ে এবং ইএসএ বা 100 দিনের মতো অ্যাসেট তৈরি করো, এটাও না করে স্কিল তৈরি করো। কি করা যায়? একটা ছোট্ট কেরিয়ার কাউন্সেলিং করে গ্রামের মহিলারা কে কী করতে পারে, কেউ হাত দিয়ে বুনতে পারে, কেউ আইটি করতে পারে, সে অলরেডি মোবাইলে করছে, কেউ ভালো নার্সিংয়ের কাজ করতে পারে, কেউ ভালো টেকনিশিয়ানের কাজ করতে পারে। এই অনুযায়ী অ্যাপটিটিউড দেখে তাকে যদি আরেকটু স্কিলিং করা যায়, ওই টাকা দিয়েই বিভিন্ন এক্সপার্টরা যদি তাদেরকে গাইড করেন, তাহলে কিন্তু সম্পদ বেড়ায়। এআই কিন্তু চাকরি খেয়ে নেবে, তখন কিন্তু হাতের কাজ যারা করতে পারে তারাই বেঁচে থাকবে। নার্স থেকে কেয়ার গিভার ফর সিনিয়র সিটিজেন এরাই থাকবে, মেকানিক থেকে গ্যারেজ রিপেয়ারার এরাই থাকবে, বাকি সব চাকরি কিন্তু চলে যাবে। সুতরাং এই স্কিলটা যদি এদের কাছে পৌঁছে দেওয়া যায় ওই ওয়েলফেয়ারের টাকাতেই, একটা ভালো হয়। কিন্তু তার জন্য স্কিম করতে হবে, ভাবনা করতে হবে, কে শেখাবে, কী শেখাবে, কাকে শেখাবে, অনেক কটা বাধা অতিক্রম করতে হবে। কিন্তু খুব ভালো হয় দেশের পক্ষে, এটা আমার মনে হয়। আমি 5টা বলেছিলাম, আর একটা আমি আপনার থেকে জানতে চাইবো, আমাদের একটা জব এক্সচেঞ্জ ছিল, আমরা যখন ছোট ছিলাম, আমাদের একটা এক্সচেঞ্জের কার্ড হতো, আমরা যেতাম, যদিও সেখান থেকে কোনো ডাকই আসেনি, কারণ আমি বাবা মূলেই বড় হয়েছি। তো সেটা তো মানে এখন আর নেই বলতে গেলে। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আগে ছিল, বিভিন্ন কারণে ওটা ফেল করে, এবং তারপরে তৃণমূলের আমলেও ওরা একটা কর্ম ইয়েটি কি একটা করে, তারপর জব ফেয়ারও হয়। আসলে কি জানেন, আসলে যে চাকরি দেবে তার ইচ্ছা মতো না হলে সে নেবে না, এবং শেষ পর্যন্ত সে নেবেই। সুতরাং আমি বলবো যে ট্রেনিং এবং স্কিলিংয়ে যোগ দেওয়াটা ভালো। যে আইএএস, আইপিএস, বিসিএস, বেঙ্গল রেলওয়ে সার্ভিস, ডিফেন্স, রেলওয়ে, ব্যাংকিং, কত চাকরি তো অর্গানাইজ সেক্টরে আছে। এদের জন্য কি একটু যারা গরিব মানুষ তাদেরকে কি একটু এগিয়ে দেওয়া যায়, এটা বোধহয় বেটার হবে। চাকরির সংকটের কথা আপনি এক্ষুনি বললেন, এআই আসছে না, এসে গেছে, এবং এআই আসার ফলে এই স্কিল্ড যারা হবে তারাই থাকবে, ডিগ্রির কোনো দাম থাকবে না। সেই অবস্থায় সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে যে এই যে চাকরি দেবো, চাকরি জেনারেট করব। বিরোধীরা বলছে যে চাকরি যে দাবি করেছিল সেই চাকরি তো দেওয়া যাচ্ছে না, কিন্তু সত্যিই কি চাকরি দেওয়া যাবে? কারণ কোন প্রফেশনটা সেফ এটাই তো বোঝা যাচ্ছে না। তো সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের কাছে এটা কি একটা বড় চ্যালেঞ্জ হবে না এই সরকারের কাছে? একটাই বলতে পারি, এক্ষুনি 5-7 বছরে হয়তো অতটা বোঝা যাবে না, কারণ যে ফিল্ডকে সবচেয়ে বেশি এফেক্ট করবে, নাম্বার 1 হচ্ছে আইটি ফিল্ড। আপনি হয়তো জানেন ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আমাদের আইটি ইন্ডাস্ট্রি থেকে সব উঠে যাচ্ছে। কেন যে এআই ওই কাজগুলো করে যাচ্ছে। আজকে ইনফোসিস, টিসিএস যে কাজগুলো বিদেশ থেকে নিয়ে এসে কুড়িয়ে সস্তায় দিত, সে কাজটা এখন ক্লডের এআই কোডেক্স করে দিচ্ছে।
সুতরাং এখান থেকে ইনভেস্টমেন্টও চলে যাচ্ছে, কিন্তু সেটা সাধারণ গ্রামের মানুষকে খুব একটা অ্যাফেক্ট করবে না। সেটা অ্যাফেক্ট যতদিনে করবে ততদিনে অনেক এগিয়ে গেছে। এআই এবং রোবোটিক্স মিলে কিন্তু বেশিরভাগ চাকরিকে অ্যাফেক্ট করবে। লয়ার বলুন, আপনি অ্যাকাউন্টসের বলুন, Even in ফিনান্সের medical বলুন, section মেডিকেল, একমাত্র সার্জারিটা রোবোটিক সার্জারিও শুরু হয়ে গেছে। কিন্তু আমি বলবো সবচেয়ে বেশি চাকরি এআই এর যুগে, একটু 10 বছর আগে যদি দেখি, 5-10 বছর, কেউ বলে 5, কেউ বলে 10, তো যেটা হচ্ছে হিউম্যান ইন দ্য লুপ বলে একটা কনসেপ্ট আছে। একটা ছোট যদি উদাহরণ দিই, একটা ইমেল আপনি জানেন জেমিনি যদি আপনার থাকে, একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে ইমেলের একটা উত্তর আপনাকে করে দেবে, কিন্তু আপনি কি সেন্ড বাটনটা টিপবেন পুরোটা না পড়ে? কখনোই না। ও কি লিখেছে ঠিক বুঝলো কি না, উল্টোপাল্টা কিছু লিখে দিলে, কেন আপনার বসকে চিঠি যাচ্ছে, হয়তো লিভ অ্যাপ্লিকেশন দিচ্ছে, উল্টোপাল্টা কিছু লিখে দিয়েছে, আপনাকে পুরোটা পড়তে হবে, তারপরে আপনি সেন্ড বাটনটা দেখবেন এডিট করে। এটাকে বলে হিউম্যান ইন্টারেস্ট। সবচেয়ে সিম্পল এক্সাম্পল দিলাম, আমি নিজে এআই আর্ট করি, বিভিন্ন রকমের প্রম্পট দিয়ে চিত্রকলা তৈরি করি, কিন্তু নিজের মনের মধ্যে যতক্ষণ না পছন্দ হচ্ছে ওটাকে চেঞ্জ করে 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 করে, অর্থাৎ ক্রিয়েটিভ ইকোনমিতে আজকাল ই বুক, অ্যামাজনে যত মানুষ রচনা করছেন এআই তৈরি তার চেয়ে বেশি আপলোডেড হচ্ছে। সিনেমা সাউন্ড ট্র্যাক স্পটিফাইতে আমরা সব মিউজিক শুনি, যত মিউজিক সাধারণ মানুষ আপলোড করছে তার চেয়ে বেশি এআই আপলোড করছে। যাবেন কোথায়? বরং এআইকে বলতে হচ্ছে তুমি একটু খারাপ করে দাও, কারণ খুব শুদ্ধ ইংরেজিতে লিখলে লোকে বলছে এই ChatGPT লিখে দিয়েছে, সুতরাং একটু একটু বানানটা ভুল একটু ঢুকিয়ে দাও, সেটাও নাকি করে দিচ্ছে। দিনকাল খারাপ, কিন্তু তবুও হিউম্যান ইন দ্য লুপ, অর্থাৎ ফাইনাল প্রোডাক্ট বার করার আগে একজনকে দেখে নিতে হবে মাথা কামি। সেই কাজটি তাড়াতাড়ি শিখে, প্রত্যেক ইন্ডাস্ট্রিতে এই কাজটি লাগবে, তাড়াতাড়ি এটা একটু শিখে নিতে হবে। আমি ছাত্রছাত্রী, আপনার চ্যানেল যারা ইয়াং আছে তাদের বিষয়ে তো বলছি। এই স্কিলের কথা হচ্ছে, পশ্চিমবঙ্গে শোনা যাচ্ছে এখন প্রচুর ডেভেলপমেন্ট হবে এবং পশ্চিমবঙ্গের সরকার এটা দাবি করেছে এবং সেই সদিচ্ছাও তারা দেখিয়েছে যে প্রচুর ইন্ডাস্ট্রি আসবে। ইতিমধ্যেই আমুলের কার্ড যে ফ্যাক্টরি, সেটা এখানে একটা ইস্টার্ন জোনে একটা হতে চলেছে, টাটার আসার কথা রয়েছে, আরও গুগলের আসার কথা রয়েছে, আমরা অনেক কিছু শুনছি। যদি তারা আসেও, পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা তারা কি ততটা স্কিলড এখনও? আপনার কি মনে হয়? ভীষণ গুরুত্বপূর্ণ কাজ। আমি একটা আমার পার্সোনাল অভিজ্ঞতা করে বলি। আমি হিটকোর চেয়ারম্যান, একটা 4 কান্ট্রি থেকে একটা ডেলিগেশন এলো দেখা করতে। কি না, ওরা চিপ মেকিং ফ্যাক্টরি একটা পোর্শন করবে। আজকাল তো বহু জাগতিক অনেকে মিলে একটা চিপ তৈরি হয়। তো আমরা জায়গাটাকে দেখালাম, সে তো ঠিকই আছে, ফলতায় আছে, অমুক আছে, তমুক আছে, কিন্তু বললো যে তোমাদের এখানে কে কে চিপ ডিজাইনিং জানে। তো আমরা আইটির এক্সপার্টদের বললাম সারা কলকাতা ঘুরে একটি ছেলেকে বা মেয়েকেও পাওয়া গেল না যে আগে কোনোদিন চিপ ডিজাইন করেছে। তিনি এসে বললেন, আমি কি জাপান থেকে লোক এনে তোমার এখানে হোটেলে রেখে করাবো? তোমার লোক কই? আমি কারখানা আনতে পারি, কিন্তু কারখানায় কাজটা করবে কি? সে স্কিলটা তোমার আছে। জাস্ট বড় করে বললাম, কিন্তু ভীষণ দরকার। আপনি কিন্তু হিট দ্য নেল অন ইটস হেড। কেন ইনভেস্টমেন্ট আসছে না কলকাতায়, বাংলায়? কারণ এখানে ট্যালেন্ট নেই। বাঙালি কি বোকা? না। তাহলে কি হলো? সব মেধাবী বাঙালি বাইরে চলে গেছে। ব্যাঙ্গালোরের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বেঙ্গল, ক্যালিফোর্নিয়া সিলিকন ভ্যালিতে বাঙালিতে ভর্তি। তাহলে এই মেধাকে ফেরত আনতে হবে। তারা কেন বাইরে যাচ্ছে আপনি জানেন? বাংলায় পার ক্যাপিটা জিডিপি পার ক্যাপিটা জিডিপি গুজরাটের চেয়ে হাফ, মহারাষ্ট্রের চেয়ে হাফ। অর্থাৎ অন্যভাবে দেখলে, আপনি এখানে এক্স কাজ করলে, ধরুন কথার কথা বলছি, 10,000 টাকা মাইনে পান, সেটা ব্যাঙ্গালোরে করলে ওই এক্স কাজই করলে আপনি 20,000 টাকা মাইনে পাবেন। তো আপনি কি এখানে বসে থাকবেন না? তাহলে উপায়টা কি? কেন বলছেন এ কথা? আমি বলছি, যোগ্য মাইনে দিয়ে, বেশি টাকা দিয়ে ওই ট্যালেন্টগুলোকে আপনি ফিরিয়ে আনুন কলকাতায়। একটা লোক যে চিপ ডিজাইন করতে পারে, সে টপ লোককে 1 কোটি টাকা মাসে মাইনে হলেও তাকে দিয়ে নিয়ে আসবেন, সরকারকেই দিতে হবে। এবং তারপর তিনি যে টিম তৈরি করবেন, তিনি যেটা করবেন, সেটা সারা পৃথিবীতে যাবে। এইভাবেই টি হাব হয়েছিল হায়দ্রাবাদে।
100 কোটি টাকা গভর্নমেন্ট দিয়ে দিল প্রাইভেট একটা কনগ্লোমারেটকে, বলে তোমরা যা পারো করো, যাকে নেবে তাকে নেবে করো। চায়নাতে এইভাবে উন্নয়ন হচ্ছে। বাংলায় যদি করতে হয়, এই যে বললাম না, আর একটু ধার করুন কটা দিনের জন্য, এই ট্যালেন্টগুলোকে ফিরিয়ে আনুন। বাঙালি ভীষণ ট্যালেন্টেড, ফিরে এসে সে তৈরি করুক নতুন বাংলা, এছাড়া কোনো উপায় নেই। এর পরের প্রশ্ন, বাংলায় আসবে তো সবাই ফিরে, কিন্তু এর আগেও আমরা দেখেছি যে বাংলায় কাজ করতে এসে কাজ করতে না পেরে তারা বাইরে চলে গেছে, যেখান থেকে এসেছিল সেখানেই ফিরে গেছে, দুঃখ নিয়ে অপমানিত হয়ে তাদের চলে যেতে হয়েছে। কারণ এখানে কোয়ালিফাইড মানুষকে দেখা যায় যে রাজনীতি যে প্যাঁচ, সেই প্যাঁচে পড়ে গিয়ে সে বেচারা চলে যায়। এবং তার থেকেও বড় কথা, যদি রাজনীতিও না ঢোকে, বেসিক যে ওয়ার্ক কালচার বাংলাতে, সেটা কিন্তু মানে ভয়ঙ্কর। মানে বাংলার এই যে বলে না কাঁকড়ার জাত বাঙালিরা, অতএব কাজ করতে এসে যে কাজ করছে, দেখা গেল যে খুবই ট্যালেন্টেড, কাজ করতে চাইছে, আমূল বদলাতে চাইছে। ইতিমধ্যে এই কয়েকদিন আগেই আমার বাবা মা বাসে ট্রাভেল করছিলেন, দুর্গাপুরে থাকি আমরা, মানে আমাদের আসল বাড়ি। মা বাবা যখন বাসে আসছেন হাওড়া স্টেশন থেকে, কিছু সরকারি কর্মীর সাথে মা বাবার ইন্টারাকশন হয় বা তারা দেখে। রবিবার, সেই দিনটা রবিবার ছিল এবং রবিবার তাদের অফিস যেতে হচ্ছিল সরকার বদলানোর পর, এবং তারা খুব তেড়ে গালাগাল দিচ্ছে সরকারকে। তার কারণ হচ্ছে রবিবার কেন তাদের যেতে হবে, এবং এই তো বেশ ভালো ছিলাম, কাজ করতে হতো না, বাড়ি আসতাম, রবিবার বাজার করতাম, খেতাম। তো বাঙালির তো এই মেন্টালিটি, অতএব যে কাজ করাতে যাবে, শেখাতে যাবে, সেখানেও তো একটা পলিটিক্স হবে। অতএব কোথায় বাঙালির মেরুদণ্ডটা কি কোথাও একটা ভেঙে গেছে, সেই জায়গাটাতে একটা ঝাঁকুনি দেওয়া কতটা টাফ বলে আপনি মনে করেন? এটা করতে হবে। সে তো রবি ঠাকুরই নাকি বলে গেছেন, আমি এক্সাক্ট কবিতাটা বলতে পারবো না, কিন্তু কর্মবিমুখ বাঙালি হেনর তেনর, এটা আমাদের একটা বদনাম আছে। আমি কিন্তু এটা মানতে রাজি নই। কিছু মানুষ এই বদনামটা আমাদের করছে। কিন্তু আমি আবারও বলবো, ব্যাঙ্গালোরে, নিউ ইয়র্কে, শিকাগোতে আপনি বাঙালিদের দেখুন কীরকম কাজ করছে। তারা কিন্তু সকাল 9টা থেকে রাত 9টা অবধি একটানা মাথা বুঝে কাজ করছে। কেন কাজ করছে? বিকজ দে আর গেটিং পেড অলসো। আমি একজন ইয়াং ছেলের সঙ্গে শিকাগোতে কথা বলছিলাম। আমি বললাম তুমি কলকাতা ফিরবে না? বলে না, ফিরবো না। বলে কেন? বলে এই মাইনে আমাকে কে দেবে? আমি সারা জীবন কাজ করেও আমি 1 কোটি টাকা জমাতে পারতাম না, এখানে আমি 5 বছরে 3 কোটি টাকা জমিয়ে ফেলেছি। সো ওরা কিন্তু প্রচুর কাজ করছে। মাই অনলি পয়েন্ট ইজ, আমাদের লেভেলটাকে যদি আমরা, ইকোনমিক লেভেলটাকে যদি একটু বাড়াতে পারি, তাহলে ওরা সবাই কাজ করবে। একটু ডিসিপ্লিন প্রয়োগ করতে হবে। আর একটু ওয়ার্ক কালচারের সমস্যা বাংলার একটু আছে, সেটা সাধারণ মানুষদের, সাধারণ পরিবারে, কিন্তু সেটাও আমাদের কাটিয়ে উঠতে হবে। ও রাগারাগি করলে হবে না যে এই তো ভালো ছিলাম, সেই দিন আর নাই। আপনি দিল্লিতে সরকারি অফিসে যদি যান, আগে এখানে আমরা বলতাম সরকারি অফিস 10টায় খোলে বটে, 10:15টার পর লেট মার্ক, 11:30টায় ডবল মার্ক, ওই 12টার সময় হয়তো তাকে চেয়ারে পাওয়া যাবে। দিল্লিতে আপনাকে বলছি 9:30-এর মধ্যে মন্ত্রী থেকে সেক্রেটারি সবাই চেয়ারে। সো এইটা কিন্তু এরা আনবে এবং আনার দরকার, দেশের জন্য দরকার, করা হতেই হবে, নাহলে চাকরি ছেড়ে দাও। এরপরে কয়েকটা খুব সহজ প্রশ্ন, কিন্তু আমি চাইবো যে খুব সংক্ষেপে যদি আপনি উত্তর দেন। র্যাপিড ফায়ার। তো প্রথম প্রশ্ন, রাজনীতিবিদ এবং আমলা, অনেক ক্ষেত্রে দেখা যায় ভারতবর্ষে রাজনীতিবিদ একেবারে দেখা গেল ক্লাস 5ও পাশ করেনি, আর আমলা সে তো IPS IAS হয়েছে। তো এই যে সংঘাত, এই সংঘাতটা কতটা তৈরি হয় এবং এটাকে কাটানো কতটা টাফ? এটা কিন্তু খুব একটা হয় না। আমাদের প্রত্যেকের জীবনে আপনি যেখানেই থাকুন একজন বস থাকে। প্রথমত লোয়ার লেভেলে IAS IPS এবং পুরো আমলাতন্ত্র, WBC WBPS ক্যারানি অবধি, চাপরাশি সবারই একজন করে বস আছে, যাকে রিপোর্ট করে। একদম উপর লেভেলে সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, চিফ সেক্রেটারি লেভেলে, মন্ত্রী লেভেলে বসটা। এটাই গণতন্ত্রের পরিশিষ্ট। মন্ত্রী হচ্ছেন CEO অফ দ্য ডিপার্টমেন্ট। এটা মানতে হবে। আমাদের গোড়ায় যেদিন IAS-এ ঢুকেছি সেদিন থেকেই আমাদের বলা হয়েছে ডেমোক্রেটিক ফ্রেমওয়ার্কে ইলেক্টেড পার্সন সিটিং অন দ্য, সবাই কিন্তু নয়, MLA কিন্তু নয়, কিন্তু মন্ত্রী তোমার বসের কথা শুনে চলতে হবে। এই মানসিকতা সবারই থাকে। কিন্তু আমরা অফিসাররা রুলে, কনস্টিটিউশনে কী আছে সেটা বলবো, এবং বেশিরভাগ ক্ষেত্রে তারা মেনেও নেন এবং সেই অনুযায়ী চলে। বাংলা থেকে IAS IPS কিন্তু এখন সেইভাবে আর শোনা যাচ্ছে না, কেন? আমাদের এডুকেশন সিস্টেমের ফল্ট। রাজনীতিকরণ হলো,
এবং সেই এক্সেলেন্স ইন এডুকেশন আর নেই, সেই কম্পিট করার মানসিকতা নেই। এখন সব মুখার্জিনগরে দিল্লিতে চলে যাচ্ছে, সেখানে আইএএস ট্রেনিং, কোচিং, কী পরিস্থিতিতে ছেলেমেয়েরা কীরকম ডেসপারেট হয়ে পড়াশুনো করছে, সেই খিদেটা যেন এখানে নেই। এবং আমার ধারণা তার কারণ এই খাটার মনোবৃত্তি এবং জানতে হবে সেই স্পৃহাটা কমিয়ে ফেলেছে আমাদের শিক্ষা ব্যবস্থা। যদি এই পশ্চিমবঙ্গের নিরিখে এই সরকারকে আপনি 5টা পরামর্শ দিতে চান, বা পশ্চিমবঙ্গের ভালো হবে এরকম 5টা বা 6টা পরামর্শ আপনি দিতে চান, সেটা কি? একটা আমার প্রথমেই মনে হয় কর্মসংস্থানে তো সবাই খুব গুরুত্ব দিচ্ছে। আনন্দ মহিন্দ্রা আনন্দ মহিন্দ্রাকে ওই যে মহিন্দ্রা মোটরসের অল ইন্ডিয়া চেয়ারম্যান, উনি একটা জায়গায় কোথাও বলেছেন, যখন ওই গালফ ক্রাইসিস হলো, ট্যাক্স বাড়াচ্ছে ট্রাম্প, সারা ভারতবর্ষের অবস্থা খারাপ, চিংড়ি এক্সপোর্ট বন্ধ হয়ে গেল, এই ধরনের বিভিন্ন জিনিস আমার এখন মনে পড়ছে। উনি বললেন ট্যুরিজমে কিন্তু প্রচুর কর্মসংস্থান হতে পারে সারা ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গে তো বটে, ট্যুরিজমে গুরুত্ব দাও। দ্বিতীয় হচ্ছে আমি এটা বলবো সেটা হচ্ছে যে স্কিল বাড়াও। তৃতীয়ত হচ্ছে আমি বলবো যে এআইটাকে শিখে ফেলো। তুমি ফিলোসফি পড়ো আর জিওগ্রাফি পড়ো, মাস কমিউনিকেশনে পড়ো আর জার্নালিস্টই হও, এআইটাকে, টুলটাকে কী করে কোড করতে হবে বলছি না, টুলগুলোকে শিখে নাও নিজের প্রচেষ্টায়। আর শেষ কথা বলবো, রাস্তা যদি সরকার বানায় সেই দিকে লক্ষ্য রাখো। করিডোর ডেভেলপমেন্টটা খুব ইন্টারেস্টিং ওয়ে অফ ইকোনমিক ডেভেলপমেন্ট, এটা কিন্তু দেখতে হবে। এই যে এত বছর ধরে কলকাতা কেন্দ্রিকতা, মানে সবাই কলকাতামুখী হতে চায়, কিন্তু পশ্চিমবঙ্গের অন্যান্য শহরগুলো, ছোট শহরগুলো সেইভাবে ডেভেলপ না। এই সরকার বলছে যে তারা কলকাতা কেন্দ্রিকতাটাকে কমাবে। তো আপনার মতে কলকাতার কোন কোন শহরগুলো বা ইভেন ছোট যে শহরগুলো সেগুলো সম্ভাবনাময়, আগামী দিনে সেগুলোতে ইনভেস্টমেন্ট বেশি করা উচিত বা আসা উচিত? একেবারেই আমি একদম একমত, কারণ কলকাতা ছাড়া আর বাংলার কিছু নেই, এটা হতেই পারে না। এমনিতেই 31% মাত্র আরবান পপুলেশন, আর কলকাতার শুধু দেখলে খুবই কম। আমি যখন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট বর্ধমান ছিলাম, একটা ভাবতাম 7 দিন ধরে বিদ্যুৎ নেই, কোনো কাগজে কিচ্ছু লিখছে না, আর কলকাতায় 1 ঘন্টার লোডশেডিং হলেই লোকের বিক্ষোভ এবং মিডিয়াতে বলা। এই যে উপেক্ষা, এই উপেক্ষা ভীষণ খারাপ। অথচ ট্যালেন্ট, সেই প্রমথনাথ বিশি পাঠ সংকলনে বলে গেছেন, প্রতিভা কোথায় লুকিয়ে আছে ফু দিয়ে না করলে কিন্তু বেরোয় না। প্রতিভা সব জায়গায় আছে, ট্যালেন্টকে ধরতে হবে। সুতরাং সেটা ধরার জন্য আমাদের বিভিন্ন গ্রোথ সেন্টারে, বিভিন্ন ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারে আমাদের গুরুত্ব দিতে হবে। আমি আপনাকে বলি, স্মার্ট সিটিতে 4টে শহর হওয়ার কথা ছিল, কেন অজ্ঞাত কারণে আগের সরকার মাত্র 1টিকে বেছে দিলেন। তাহলে মিনিমাম 3টে জায়গায় তো আপনাকে করতে হবে অঙ্কের হিসাবে। সর্বভারতীয় ক্যালকুলেশনে বলল পশ্চিমবঙ্গে 4টে স্মার্ট সিটির দরকার, হলো একটা, আর 3টে করলো না। তো এই 3টে তো আগে করতে হবে। কোথায় আমি যাচ্ছি না, তখন ঠিক হয়েছিল কোন 3টে, এটা আবার নতুনভাবে ভাবা যেতে পারে। আমার মতে কিন্তু 3টেতে থাকলে চলবে না, অন্তত 6টা বা 7টা। আমার মাথায় যেগুলো আসছে, শিলিগুড়ি, মালদা, আপনি গণিকান্ত চৌধুরীর কথা ভাবুন, একা মানুষটি রেল মিনিস্টার থেকে কীরকম মালদাকে ট্রান্সফর্ম করে দিয়েছিলেন, একটা রেলওয়ে হেডকোয়ার্টারকে পর্যন্ত নিয়ে দিয়েছিলেন, আবার চলে গেছে, সে আর কী করা যাবে। কিন্তু কিছুদিন তো আপনি উনি ভারতবর্ষের রেলওয়ে মানচিত্রে এনে দিয়েছিলেন মালদাকে। সো আই থিঙ্ক মালদা, শিলিগুড়ি তো বটেই। দক্ষিণে আসলে আমার মনে হয় আসানসোল, দুর্গাপুর, ওদিকে হলদিয়া, পোর্টের কথা বলছি, হলদিয়া বলবো না। ট্যুরিজম বললে শান্তিনিকেতন। কৃষ্ণনগরে আমি গিয়েছিলাম, ওখানে মাটির কথা বলে একটি রেস্টুরেন্ট আছে, সেখানে অনন্যা বলে একটি রোবট আমার টেবিলে খাবার এনে দিল। কি ব্রিলিয়েন্স দেখুন তো। কলকাতার বড় বড় আইটি সেক্টর 5 রাজারহাট কিছু করতে পারলো না, নদিয়া করে দিল। সুতরাং সেখানে একটা গ্রোথ সেন্টার হোক। আর ডেফিনেটলি আমি একটা কথা বলবো যে নয়া রায়পুর বা অমরাবতীর মতো একদম এখানে জায়গা পাওয়া গেল, সুতরাং এখানে শহর হলো। শহর কিন্তু এইভাবে হয় না। শহর, একটা শহর থেকে কাছে স্যাটেলাইট করতে হয়, যাতে স্কুল, কলেজ, ডাক্তার, ওষুধ, বাজার, হাট মূল মাদার সিটি থেকে নেয়, তারপরে বড় হয়ে নিজেই স্বয়ংসম্পূর্ণ হয়।
এদিকে নভি মুম্বাই বম্বেতে, আর এদিকে নিউ টাউন কলকাতায়, দুটোই এই মডেলে হয়েছে। সুতরাং এই যে শহরগুলো বললাম 3+ 4 আর 5 মোর, এইগুলোকে ডেফিনেটলি কনসেন্ট্রেটেড ওয়েতে আমাদেরকে আমি বলবো AICTE করার উদ্যোগ নেওয়া উচিত। আইএএস হিসাবে আপনাকে সব থেকে কঠিন সিদ্ধান্ত কোনটা নিতে হয়েছিল? গঙ্গাসাগরে আমি মেলা অফিসার ছিলাম বেশ কিছু বছর আগে। সেখানে আমি হাঁটছিলাম কপিলমুনি হাসপাতালের সামনে। আমার সঙ্গে হাঁটছিলেন তৎকালীন স্পোর্টস মিনিস্টার সুভাষ চক্রবর্তী। খুব একটা যে ওনার আন্ডারে কাজ করেছি তা না, কিন্তু ওইটুকু হাঁটতে হাঁটতে ওনার সংস্কৃত জ্ঞান, ওনার হিন্দু শাস্ত্রের উপর জ্ঞান, উনি কিন্তু মার্ক্সবাদী, এবং ওনার কথা বলার ধরন আমাকে খুব মোহিত করেছিল। আগেই বলছি, আমি কিন্তু ওনার সঙ্গে কাজ করি, কিন্তু আমার খুব ভালো লেগেছিল ওনাকে। সেই ওনাকেই আমি যখন চিফ ইলেকটোরাল অফিসার হয়েছিলাম, মুখ্য নির্বাচনী আধিকারিক, 2006-এর ইলেকশন এবারের মতোই যখন আমি করেছিলাম, তখন আমাকে তার বিরুদ্ধেই থানায় গিয়ে FIR করতে হয়েছিল ইলেকশন কমিশনের নির্দেশে। খারাপই লেগেছিল, অমন একটা ভালো মানুষের এগেনস্টে পুলিশের কাছে FIR করা। তখন এরকম কথায় কথায় এরকম FIR হতো না, একদম রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে আমাকে মন্ত্রীর এগেনস্টে আমলা হয়ে কেস করতে হয়েছিল। এটা একটু স্মৃতিটা জলজল করে। এর পরের প্রশ্ন, অনেকের সঙ্গে কাজ করেছেন, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কাজ করতে নাকি বুদ্ধবাবুর সাথে কাজ করতে ইজি হয়েছে, মানে কোনটা ইজি লেগেছে আপনার? দুজন দু ধরনের। বুদ্ধবাবু অত্যন্ত সজ্জন ইন্টেলেকচুয়াল ছিলেন, কখনো খারাপ মানে উচ্চস্বরে কথা বলতে দেখিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ভীষণ কুইক ডিসিশন নিতেন, ভেরি কুইকলি মাইন্ডটাকে সেট করে নিতেন। আমরা বলতাম ওনাকে মাইন্ডটাকে সেট, অর্থাৎ উপসংহারে আসার আগেই ওনাকে বুঝিয়ে দাও, নইলে একবার উনি স্ট্যান্ড নিয়ে ফেললে একটু মুশকিল হতে পারে। ট্রাই করে কাজ করার স্টাইল একদম অন্যরকম ছিল, এটা তো ঠিকই। কখনো সংঘাত হয়েছিল? আমি বলবো যে প্রথম দিকে 2011 থেকে 15 এবং 16 অবধি ওনাকে ভীষণ কাজের মানুষ হিসেবে আমি দেখেছি, খুবই ভালো লেগেছে। উনি হেঁটে হেঁটে ইকো পার্কের চতুর্দিকে যেতেন, নির্দেশ দিতেন, খুঁটিয়ে দেখতেন, আমাদের কথা শুনতেন। তারপরেই একটু একটু করে যেন পরিবর্তন হলো, ওনাকে যারা ঘিরে ধরলো আমরা আর অ্যাক্সেসই পেতাম না। কেউ কেউ বলে, আমি জানি না, হয়তো অন্য কারো ইনফ্লুয়েন্সে হয়তো উনি আলাদা হয়ে গিয়েছিলেন। সুতরাং মমতা ব্যানার্জি 1 আর মমতা ব্যানার্জি 2 ডেফিনেটলি পার্থক্য ছিল। মানে কাজ করা কমিয়ে দিয়েছিলেন? উনি কয়েকজনের কথা ছাড়া কারো শুনতেন না। কেউ কেউ বলে ভাইপোর ইনফ্লুয়েন্সে, কিন্তু আমি জানি না, আমিও তখন অনেক দূরে, ওনার কাছে পৌঁছাতে আমি পারি না। আই ওয়াজ আউট অফ দ্য সার্কেল। এমন কোনো আমলা ছিল যারা ওনার খুব কাছে ছিলেন? অবশ্যই ছিল, নাম নেব না, এখনো আছে। তারা এখনো সরকারে আছে? সরকারে মানে এই অ্যাডমিনিস্ট্রেশনে আছে না। এর পরের প্রশ্ন, একদম শেষ প্রশ্ন, আপনাকে যদি একদিনের ক্ষমতা দেয়া হয় কোনটা চেঞ্জ করবেন বা কি কি চেঞ্জ করবেন? আমি আপনার প্রশ্নটা যদি এইভাবে নিই যে আমাকে যদি একটি বিষয়ে বলে যে তুমি দেখো তো এই জিনিসটা, আমি বলবো এখানে ডিপ সি পোর্ট একটা করা হোক, এবং তাতে প্রাণ দিতে আমি রাজি আছি, সারা জীবন ফেলে দিতে রাজি আছি। কারণ আমি মনে করি সিঙ্গাপুরের মতো ছোট একটি দেশ, কিন্তু একটা কন্টেনার ট্রাফিক নিয়ে পুরো ইন্টারন্যাশনালি এত ইম্পর্ট্যান্ট হয়ে গেল। আমরা জানি জবচান লোকে এসেছিলেন নৌকো করে সুতানুটির ঘাটে, এখন সমস্ত হরমুজ গালফে এখন যে গালফ ক্রাইসিস হচ্ছে সব হচ্ছে মেরিটাইম ট্রেডকে নিয়ে। যদি ডিপ সি পোর্টটা আমরা দাদন পাত্রবাদে বা অন্য কোথাও করতে পারি, এবং সেই প্রজেক্টে ফুল টাইম বিনা পয়সায় আমি বলবো যে কাজ করতে আমি রাজি আছি, অ্যান্ড দিস উইল চেঞ্জ ওয়েস্ট বেঙ্গল। এটা আমি মজা করে বললাম। যদি এখানে সরকারে যদি সত্যিকারের ডেডিকেটেড টাস্ক ফোর্স করে এটাকে তৈরি করে, বাংলা পাল্টে যাবে।
অনেক ধন্যবাদ দেবাশিসবাবু আজকে এখানে আসার জন্য এবং এত সুন্দর খোলামেলা কথা বলার জন্য। আজকের এই পডকাস্টটা আমরা এখানেই শেষ করছি এবং আপনারা এই পডকাস্টটাকে কিভাবে নেবেন, কীরকম লাগলো আপনাদের, এবং এই পডকাস্টে যে পরামর্শগুলো দেওয়া হলো আমার মনে হয় এটা সব জায়গায় ছড়িয়ে দেওয়া দরকার। যেমন একটা সমাজ গঠন বা একটা রাজ্য গঠন, একটা দেশ গঠনে সরকারের ভূমিকা থাকে, ঠিক ততটাই ভূমিকা থাকে কিন্তু সাধারণ মানুষের। সুতরাং বদল শুধু সরকারের হলেই হবে না, বদল আমাদেরও হতে হবে, আমাদেরও বদলাতে হবে, আমাদের মাইন্ডসেট, আমাদের স্কিল সব কিছু চেঞ্জ করতে হবে। আর সেটা কিভাবে করব তার জন্য কিছু অভিজ্ঞ টিচার থাকে, এরকমই একজন টিচার হলেন দেবাশিসবাবু। তো তাকে আজকে এখানে পেয়ে আমার মনে হয় আমি তো ভীষণই উপকৃত হলাম, আপনারাও উপকৃত হবেন। এই পডকাস্টটাকে আপনারা দিকে দিকে ছড়িয়ে দিন, এটাকে লাইক করুন, শেয়ার করুন। আপনাদের কি মতামত, কোন জায়গায় আপনারা একমত হলেন, কোথায় দ্বিমত হলো সেটাও লিখে জানাতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো পডকাস্ট এখানেই শেষ করছি। আরও একটা নতুন পডকাস্ট নিয়ে হাজির হয়ে যাব। নমস্কার। নমস্কার।